আসসালামু আলাইকুম। এশিয়া কাপ উপলক্ষে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের আয়োজন ডাগ আউট ডায়লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গতকালকের মতো আমরাও প্রি ম্যাচ, পোস্ট ম্যাচ এবং মিডল ব্রেকে আপনাদের সঙ্গে আলোচনা নিয়ে বসছি এবং আপনাদের সাথে এই অ্যানালাইসিসের জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট। একজনকে আপনারা গতকালকে ফার্স্ট হাফে দেখেছেন আর একজনকে পরের হাফে দেখেছেন। সো আমরা পরিচয় করে দিতে চাই আহমেদ রেজাউল প্রতীক ভাই এবং জুলফিকার আলী অনিক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রতীক ভাইকে আগে জানতে চাই, গতকালকের প্রিমিয়ার শোতে আপনাকে আমরা পাইনি, টস হয়ে গেছে। আমরা কি এক্সপেক্ট করছিলাম এবং দেখলাম যে বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং নিয়েছে। আপনার কাছে কি প্রেডিকশন ছিল? এরকমই মনে হচ্ছিল যে পাকিস্তানের আসলে উইক জোনটা হচ্ছে তাদের ব্যাটিং, পার্টিকুলারলি এই টুর্নামেন্টে তাদের মিডল অর্ডার খুব স্ট্রাগল করেছে। তো আজকে যদি আমরা তাদেরকে একটা কম্পিটিটিভ মিডিওকার স্কোরের মধ্যে আটকাতে পারি, আমার মনে হয় বাংলাদেশ ইজ ব্যাটিং ডিপ এবং আমরা হয়তো আজকে রানটা চেস ডাউন করতে পারবো। অনেক ভাইকে জানতে চাওয়া যে গ্রাউন্ডসে খেলা হচ্ছে, গতকালকে আমরা পিচ রিপোর্টেও দেখছিলাম যে রবি শাস্ত্রী, সাইমন ডেওয়েল বলছিলেন যে এটাতে চেস করাটা বেটার, কিন্তু আমরা চেস করতে যেয়ে বাংলাদেশের চেজিং কি আসলে খুব জঘন্য টাইপের ব্যাটিং অ্যাপ্রোচ দেখেছি, সেখান থেকে আসলে অনেক বড় ব্যবধানে হার। আপনার কাছে কি মনে হয় টসে জিতে ফিল্ডিং নেওয়াটা এবং এই মাঠের কন্ডিশনে আসলে বেটার ছিল কিনা? দুইটা টিমের যদি পার্থক্য করি, ভারত এবং পাকিস্তান, সেক্ষেত্রে টস জিতে আজকে আমরা যেহেতু ফিল্ডিং নিয়েছি আমরা অনেক বেশি অ্যাহেড। কারণ আপনি দেখবেন পাকিস্তান এখন পর্যন্ত তাদের ডলবোর্ড পার্সেন্টেজ, তাদের স্কোরিং অপরচুনিটিস, তারা যেভাবে অপোনেন্টকে বোলিং করেছে সেসব জায়গায় তারা যা করে রান করেছে তার চেয়ে বেশি তারা রান দিয়েছে। তো এই জায়গাটাতে আমরা অ্যাডভান্টেজটা নেওয়ার জন্যই দ্বিতীয় হাফে আসলে ব্যাটিং আসাটা আমাদের জন্য বেটার হবে। এবং সবচেয়ে ভালো সংবাদ যেটা বা আমরা যে অ্যানালাইসিস করে যেটা পেলাম, যে এই যে রিং ফ্লাড লাইট যে ব্যাপারটা, এই জায়গায় বাংলাদেশ এখন পর্যন্ত কোনো ক্যাচ ড্রপ করেনি গত দুইটা ম্যাচে, যেখানে গতকালকে ভারতের মতো টিম 6টা ক্যাচ ড্রপ করছে শুধু সাইফের, এবং শ্রীলঙ্কাও কিন্তু আমাদের সাথে ক্যাচ ড্রপ করেছে। আমরা হয়তো গতকালকে একটা ক্যাচ ড্রপ করেছি, কিপার ড্রপ করেছেন সেটাতে ফ্লাড লাইটের ইফেক্ট কম। তো পাকিস্তানও কিন্তু এই মাসে ক্যাচ ড্রপ করেছে। এই জায়গাটা আমার মনে হয় যে অনেক বড় পার্থক্য তৈরি হবে। বাংলাদেশের এটা একটা ভালো অ্যাডভান্টেজ আছে। আর দ্বিতীয় যে অ্যাডভান্টেজটা, কালকের ম্যাচের আপনি যদি দেখেন প্রথম 10 ওভারে আমরা অনেক বেশি রান কনসিড করার পরেও কিন্তু ইন্ডিয়ার মতো টিমকে আমরা রানে আটকে ফেলেছিলাম। সো বোলিং ইউনিটটা যেখানে আমাদের স্ট্রেংথ, এবং পাকিস্তানের বোলিং ইউনিটটার উপরে আমাদের ব্যাটিং ইউনিট একটু ডোমিনেট করতে পারবে, ওই জায়গা থেকে ডিসিশনটাকে আমরা প্রদীপ ভাই ছোটবেলায় দেখতাম যে আমরা অনেকেই পাকিস্তান কিংবা ইন্ডিয়াকে সাপোর্ট করতাম, কারণ আমরা 90s-এর যারা তারা বাংলাদেশের খেলা খুব কম দেখতে পেতাম ওই সময়। তো আমরা যারা পাকিস্তানকে সাপোর্ট করতাম তার অপোনেন্ট টিমকে নিতাম, কারণ কি আমাদের মনে হতো যে ব্যাড লাকটা অন্যভাবে যাক। তো গতকালকে যেটা দেখছিলাম যে আমরা বাংলাদেশের ব্যাটিংটা সবাই চিন্তা করছিল, বাংলাদেশ ফিল্ডিং নিল এবং যে রানটাতে সেকেন্ড হাফে যেটা আমরা টাইট বোলিংয়ের কারণে যেটা করতে পেরেছি, সবার কাছে কিন্তু এক্সপেকটেশন ছিল। আমরা স্টুডিওতে খেলা দেখছিলাম, সবাই মনে করছিলাম যে না, একটা ছোট্ট পার্টনারশিপ হয়ে গেলে ব্যাচটা বের হয়ে যায়। আজকেও কিন্তু সেম কথা, যে বাংলাদেশ কতটুক রানে আটকাবে সেটাও আমরা পরে আলোচনা করবো, কিন্তু 140-তে আটকালো বাংলাদেশ, কথার কথা আমি ধরে নিলাম। অনেক ভালো বোলিং লাইন আপ করে বোলিং করে 140-তে আটকালো। এই 140 কি বাংলাদেশ করতে পারবে? দে শুড। আসলে বাংলাদেশের যে ব্যাটাররা রয়েছেন তাদের যদি ক্যাপাবিলিটির কথা চিন্তা করি, এবং এই ধরনের উইকেটে আমার মনে হয় যে 140 চেস করতে পারা উচিত। উইকেটে কিন্তু আনপ্লেয়েবল না। বিগত টুর্নামেন্টগুলোতে দুবাইতে যখন আমরা টি20 ম্যাচগুলো দেখেছি, সেখানে কিন্তু রান আরেকটু কম হয়, এখানে কিন্তু ইজিলি 160+ রান হচ্ছে। সো এখন যদি বাংলাদেশ অফার করা হয় যে তারা যদি সেকেন্ড ইনিংসে ব্যাট করে এবং তাদেরকে অ্যারাউন্ড 140 to 150 চেস করতে দিলে তারা অ্যাকসেপ্ট করবে কিনা সিচুয়েশনটা 100% বাংলাদেশ সেটা অ্যাকসেপ্ট করবে। সো বাংলাদেশ যদি পাকিস্তানকে উইদিন 150 বা আমার মনে হয় উইদিন 160 আজকে রেস্ট্রিক্ট করতে পারে, আমার মনে হয় বাংলাদেশ ম্যাচে 70% ফেভারিটস থাকবে জেতার জন্য। আমি এই প্রথম প্রতীক ভাইকে বাংলাদেশের ফেভারে কথা বলতে দেখলাম, এটা আমার কাছে নতুন একটা জিনিস। অনেক ভাই অলওয়েজ সাপোর্ট করেছেন, অনেক ভাই বাংলাদেশের যদি 190 চেস করতে হতো তাও বলতো যে না, আমি চাই বাংলাদেশের ম্যাচে বাংলাদেশ জেতার চান্স আছে। আর আপনি হচ্ছে রিয়েলিটি নিয়ে কথা বলেন, হোপটা থাকে, কিন্তু আজকে আমার মানে ইমোশন লজিক দুটো একসাথে সিঙ্ক করছে বিধায় বলছে আর কি, যে বাংলাদেশের পক্ষে কথা বলছে। অ্যাবসলিউটলি। অনেক ভাই, আমরা গতকালকের কথায় একটু ফিরে আসি। 140 এই মাঠের অন অ্যান অ্যাভারেজ হচ্ছে স্কোর, এবং গতকালকে আমরা দেখেছি যে মোটামুটি 20 রান বেশি ছিল। এবং আমি আবার আরেকটা জায়গাতে আসতে চাই, সেটা হচ্ছে যে জাকির আলী অনেক আজকেও কিন্তু ক্যাপ্টেন। জি। এবং আমরা লাস্ট 2-3টা সিরিজ নিয়ে যে অ্যাপ্রোচে কথা বলছি, তার ব্যাটিং নিয়ে কথা বলছি, ওনাকে ক্যাপ্টেন্সি
তো অবভিয়াসলি আমার কোনো অপশন নেই, কারণ লিটন দাস খেলছেন না। কিন্তু আজকে কি ওনার কাছ থেকে নতুন কিছু চিন্তা করছেন? আসলে ক্যাপ্টেন্সির জায়গাটা মডার্ন ক্রিকেটে খুব লিমিটেড হয়ে এসেছে। আপনি যদি দেখেন ক্যাপ্টেনের আসলে রোলটা হচ্ছে অ্যাজ পার কোচিং প্যানেলের ডিরেকশন মাঠটাকে অপারেট করা, কে কোথায় ফিল্ডে দাঁড়াবে, কে কখন বোলিংয়ে আসবে, কে কি করবে, এটা প্রিসেট থাকে বেসিক্যালি। সো কখনো যদি কোনো বলার যদি ওইটা করতে না পারেন, ওনার জায়গায় কে আসবেন, এগুলো এভরিথিং সেট। মাঠে আসার আগে এখন সব অ্যানালিটিক্স ডান হয়ে থাকে, আপনার কাজ হচ্ছে মাঠে আসলে এটাকে এক্সিকিউট করা। আমি গতকালকে জাকের আলী অনেকের কাছে যেটা এক্সপেক্ট করেছিলাম সেটার হয়তো 30 to 40% পেয়েছি অ্যাজ এ ক্যাপ্টেন। কারণ ওনাকে আপনি অন্য ম্যাচগুলোতে দেখবেন প্রচুর কথা বলেন, উনি টিমকে মোটিভেট করেন বা বোলারের সাথে অনেক কমিউনিকেশন থাকে। গতকালকে এটা একটা সময় কমে এসেছে। আর আমাদের কিপারদের যে এই সমস্যাটা, এইটা হয়তো আমরা নিয়ার ফিউচার কোনো একটা প্রোগ্রামে দেখাবো যে আমাদের কিপারদের আসলে কোন জায়গাটায় সমস্যা এবং কোন জায়গাটার কারণে ক্যাচটা ইয়ে হয়েছে। জাকের আলী অনেকের কথা বলছিলেন বা আপনি আমাদের ক্যাপ্টেন্সির কথা বলছিলেন বা আমরা যে 140 বা 160, আসলে গতকালকে ম্যাচের পার্থক্যটা তৈরি করে দিয়েছিলেন অভিষেক শর্মা এবং সাইফুদ্দিন। দুইজনের কারণে আসলে আমরা অনেক ছিলাম তো। হ্যাঁ, এবং আপনি যদি দেখেন যে আমরা আসলে সেকেন্ড ইনিংসে যে অ্যাভারেজ রান 127 ওইটাই করেছি কিন্তু। সো ইন্ডিয়ার সাথে অ্যাভারেজ পারফরমেন্স করে এখন হয়তো পাকিস্তানের সাথে ডমিনেট করতে চাবো, ওইটাই প্ল্যান ছিল। এখন দেখি কি হয়। প্রতিভা 11-এ চেঞ্জ দেখেছি, 3টা চেঞ্জ। আমরা গতকালকে যে 11টা খেলেছে সেখান থেকে নাসিম আহমেদকে আমরা দেখছি না আজকের ম্যাচে। সাইফুদ্দিনকে একটা ম্যাচ খেলিয়ে আজকে ড্রপ করা হয়েছে। এবং আরেকটা চেঞ্জ আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আর 2টা জায়গাতে আমরা চেঞ্জ দেখেছি। নুরুল হাসান সোহানের ইনক্লুশনটা দেখেছি আমরা তানজিদ হাসান তামিমের পরিবর্তে। তো এই যে 3টা চেঞ্জ, আমরা 3 জনের জায়গায় রিপ্লেসমেন্টে আমরা নুরুল হাসান সোহানকে ইনক্লুশন দেখেছি। এবং বরাবরের মতো তামিমের জায়গায় এখন ইমন খেলছেন এবং সাইফ হাসান ওপেন করছেন। এবং মিডল অর্ডারে আমরা মনে করছি যে নুরুল হাসান সোহানকে ইনক্লুশন করা হয়েছে। এছাড়া বোলিং লাইন আপে কিন্তু আবার তাসকিন ফিরেছেন। সো এই যে ওভারঅল শেখ মেহেদীর কথা আমাদের বেস্ট 3টা পেস বোলারই আজকে আছেন। এবং সেই সাথে স্পিনের যে 2টা আমাদের বেস্ট 2টা স্পিনার যদি বলি তাদেরকেও ব্যাক করানো হয়েছে। ওভারঅল 11টা নিয়ে আপনি কি চিন্তা করছেন? গতকালকে ফার্স্ট হাফে যখন আমরা অনেকের সাথে কথা বলছিলাম, আমরা একটা জিনিস নিয়ে বারবার বলছিলাম যে বাংলাদেশ হয়তো আজকের ম্যাচে একটু ডিফেন্ডিং মুডেই খেলবে, কিন্তু কালকের ম্যাচটা সর্বোচ্চ কামড় নিয়ে খেলবে। এবং রমিজ রাজারও অনেক কথাই আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে যে এটা বাংলাদেশ অ্যাপ্রোচ খারাপ। 11 আপনার কাছে কি মনে হয়? আমার কাছে যথার্থ মনে হচ্ছে। আসলে তানজিদ হাসান তামিমকে যদি আমরা ইনফর্ম পেতাম এই ম্যাচের আগে তাহলে আরো ভালো হতো। কারণ টপ অফ দি অর্ডার আপনি যদি কিছু কুইক রান করে দিতে পারেন, যখন আপনি মিডিওকার টার্গেট চেস করবেন, সেক্ষেত্রে আপনি আসলে ম্যাচে অনেকটুকু এগিয়ে যাবেন। সো আসলে তানজিদ হাসান তামিমের অফ ফর্ম এটা আমাদের জন্য একটা চিন্তার বিষয়, বা আজকে আমরা কিছুটা ব্যাকফুটে থাকবো ওনার অফ ফর্মের বিষয়টা। নুরুল হাসান সোহান আসলে অনেকদিন পর জাতীয় দলে ফিরলেন এশিয়া কাপের মঞ্চে, এরকম ইভেন একটা নকআউট ম্যাচে। সো আমার মনে হচ্ছে যে তার জন্য আসলে আজকে অনেক বড় একটা পরীক্ষা এবং অনেক চাপ থাকবে তার উপরে। তো আসলে আপনি যদি বড় প্লেয়ার হতে চান আপনাকে চাপে পারফর্ম করতে হবে। দেখা যাক আসলে নুরুল হাসান সোহান কি করেন। আমি এখন আসি একটু স্পেসিফিক ওয়েতে কথা বলি। যেহেতু আজকে বাংলাদেশ ফার্স্টে ব্যাট করছে, হোয়াট শুড বি দ্য প্ল্যানিং? বাংলাদেশের বোলারদের প্ল্যানিং কেমন হওয়া যায়? আমি একটু পাকিস্তান ব্যাটারদের দেখছিলাম বা তাদের লাইন আপটা দেখছিলাম। আমরা আশা করছি সেম টিম নিয়ে খেলছে। ফাকার জামান এবং সাহেবজাদা ফারহান ওপেন করবে। আমার কাছে মনে হয় ফাকার জামানের ডিসমিসালের ক্ষেত্রে শেখ মেহেদী আজকে অনেক বড় একটা ভূমিকা হয়তো পালন করবেন। কজ আমরা ইতিমধ্যে দেখেছি যে ফাকার জামান কিন্তু স্কোয়ার অফ দ্য উইকেট শটের রেঞ্জ তার খুব একটা বেশি নয়। এবং আমরা যদি ফাকার জামানের ডিসমিসাল দেখি শেখ মেহেদীর এগেনস্টে, বা যে বলগুলোতে উনি খুব একটা কমফোর্টেবল ছিলেন না, উনি কিন্তু স্কোয়ার অফ দ্য উইকেট সুইপ শট খেলতে যে বেশ স্ট্রাগল করেছেন শেখ মেহেদীর বলে। তো আমার মনে হয় শেখ মেহেদী আজকে ফাকার জামানের মানে ইনিংসের শুরুতে একটা বেশ ভালো পরীক্ষা নিতে পারবেন। সাহেবজাদা ফারহানের কথায় আসে, আসলে উনি রিসেন্ট টাইমে পাকিস্তান টি-20 সেট আপে ওয়ান অফ দ্য বেস্ট ফাইন্ডিংস আমি যদি বলতে চাই। উনি আসলে দুর্দান্ত খেলেছেন, ভারতের সাথে 2টো ম্যাচে জাসপ্রীত বুমরাকে খুব ভালো মতো নেগোশিয়েট করেছেন। তো সাহেবজাদা ফারহানের উইকনেস হচ্ছে উনি কিন্তু খুব লেগ সাইড ডিপেন্ডেন্ট একজন ব্যাটার, হ্যান্ড আই কোঅর্ডিনেশনের উপর ডিপেন্ড করে খেলেন। তো সেই ক্ষেত্রে নাসুম আহমেদ থাকলে খুব ভালো হতো, একজন লেফট আর্ম অর্থোডক্সকে পাওয়া যেত। যেহেতু যাচ্ছে না, আমার মনে হয় মোস্তাফিজুর রহমান তাকে পাওয়ার প্লেতে আজকে 1টা বা 2টো ওভার দেওয়া উচিত, যদি ইনিশিয়ালি আমরা সাহেবজাদা ফারহানকে ডিসমিস করতে না পারি। সেই ক্ষেত্রে মোস্তাফিজুর রহমানের অ্যাংলিং আওয়ে ডেলিভারি গুলো সাহেবজাদা ফারহানের জন্য কঠিন হতে পারে, বা
আমাদের যে দুজন ফ্রন্টলাইন পেসার রয়েছেন তাসকিন আহমেদ বা তানজিম হাসান সাকিব, তারা যদি 5th বা 6th স্ট্যাম্প লাইনে কিছু আউটসুইং এর ডেলিভারি করতে পারেন কিছুটা খাটো লেন্থে, আমার মনে হয় সেই ক্ষেত্রে সাহেবজাদা ফারহানকে আমরা থার্ড ম্যানে ক্যাচে কনভার্ট করতে পারি, এটা একটা আমার আশা। বা যদি উনি ঠিক মতো টাইম করতে না পারেন, এটা কাভার বা পয়েন্টের দিকেও টপে ঝড় একটা চান্স থাকে, এটা ওপেনারদের জন্য প্ল্যান হওয়া উচিত আমার মনে হয়। সাইম আইয়ুব আসলে অনেক স্ট্রাগল করছেন, আমরা দেখেছি ইন্ডিয়ার বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার ডেলিভারিতে কিন্তু একদম প্ল্যান্ড সেট আপ ছিল তাকে আউট করার ক্ষেত্রে, এবং সেটা কিন্তু আমরা দেখেছি এক্সিকিউট করতে ভারতীয় টিমকে। এবং তানজিম হাসান সাকিব উনি কিন্তু অনেক দক্ষ এই পার্টিকুলার লেন্থ এবং চ্যানেল মেনটেন করে বোলিং করার ক্ষেত্রে। তানজিম হাসান সাকিবের কাছ থেকে আমরা এই ধরনের বোলিংটা আশা করছি, যদি একটা উইকেট দ্রুত পরে সাইম আইয়ুবকে পাই। পাশাপাশি মোস্তাফিজুর রহমান যদি আসেন, সাইম আইয়ুব লেফট আর্ম পেসারদের বলে কিন্তু বেশ স্ট্রাগল করেছেন, এবং ওনার যেটা পিওর শট ফ্লিক শট ফাইন লেগের উপর দিয়ে যেটা ইজিলি এক সময় সীমানা ছাড়া করতেন, এই শটে কিন্তু আমরা ওনার ফিট মুভমেন্টটা দেখছি যে এটা মিড অফের দিকে চলে যাচ্ছে, হেড পজিশন ফল করছে। সো সাইম আইয়ুবকে আমার মনে হয় ডিসমিস করা আজকে বেশ ইজি হবে। এই কাজটা যদি বাংলাদেশের বোলাররা করে ফেলতে পারে, এই তিনটা ব্যাটসম্যানের বিরুদ্ধে যদি আমরা প্ল্যান মাফিক বল করতে পারি, আমার মনে হয় মিডল অর্ডারে তখন এক্সপোজড হবেন সালমান আলী আগা, যিনি খুব একটা ভালো ফর্মে নেই, মোহাম্মদ নওয়াজের সময় নিয়ে খেলেন উনি একটু, তানজিম হাসান সাকিবের একটা ভালো ম্যাচ আপ রয়েছে। আমার মনে হয় যখন মোহাম্মদ নওয়াজ আসবেন, তানজিম হাসান সাকিবকে শুরুতে একটা দুটো ওভার, বা নওয়াজ যখন আসবে তখন আরো একটা বা দুটো ওভার হয়তো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দিতে চাইবে, কারণ মোহাম্মদ নওয়াজ এমন একজন ব্যাটার, সময় নিয়ে খেললে উনি কিন্তু একটা রেসপেক্টেবল টোটালের দিকে পাকিস্তানকে নিয়ে যাবে। তো আমার মনে হয় এই কয়টা ব্যাটারির বিরুদ্ধে যদি আমরা একটু প্ল্যান মাফিক বোলিং করতে পারি, আমরা পাকিস্তানকে খুব ইজিলি 150 রানের মধ্যে বেঁধে রাখতে সক্ষম হব। অনেক ভাই, আমরা বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচের কথা বলি মানে সব সময়, কিন্তু পাকিস্তানের ব্যাটিং অ্যাপ্রোচটা কি হওয়া উচিত এটা নিয়ে চিন্তা করছিলাম। বোলিং অ্যাপ্রোচটা নিয়ে যদি আপনার কাছে একটু জানতে। আমার গতকালকে ম্যাচটা দেখার পরে মনে হয়েছে সাকিবকে আসলে 16 ওভারের পরে বোলিং আনা যাবে না। উনি গতকালকে শেষের দিকে কিন্তু একটু খরচে ছিলেন। তো আমরা যে এখানে যেটা অপরচুনিটি আমরা করতে পারি, ওনার কিন্তু নতুন বলে মুভমেন্টটা ভালো হচ্ছে, আর ডেথ ওভারে মুস্তাফিজ কিন্তু খুব ভালো বল করছেন, এবং পাকিস্তান চাইবে যে তারা খেলাটা শেষের দিকে রান বেশি করার জন্য, ওরা ভারতের সাথে তাই চেষ্টা করেছে। ওনারা হয়তো পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে 40-45 রান নিয়ে মিডল ওভারে ঢুকতে চাবে। পাকিস্তান এখন পর্যন্ত যে পরিমাণ ডট বল দিয়েছে, তাতে করে আমার কাছে মনে হয় যে 42 to 43% ডট বলের চেয়ে যদি বেশি আমরা আদায় করতে পারি, এটার জন্য আপনাকে শুরু থেকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে, একদম ডিফারেন্সিয়েশন এটাই হবে। এবং আমাদের শেখ মেহেদি এবং রিশাদ, এই দুইজনের সাথে যখন মুস্তাফিজ এন্ডে ঢুকবেন এবং 2টা ওভার যদি তাসকিন নিয়ে ঢুকেন, শেষের দিকে খুবই টাইট একটা ওভার আসবে, এবং মোস্ট প্রবাবলি আমরা 120-130-এর একটা ইয়ে দেখতে পারবো। ভাইয়ের সাথে অ্যাড করি, যেহেতু তানজিম হাসান সাকিব গতকালকে একটা ম্যাচ খেলেছেন, ব্যাক টু ব্যাক ম্যাচ খেলা তার জন্য আমার কাছে মনে হয় অনেক কষ্টের একটা বিষয় হবে। আমি আজকে তানজিম হাসান সাকিবের কাছ থেকে জাস্ট এক্সপেক্ট করছি প্রথম 2টা ওভার একদম আগুন ঝরনি স্পেল করবেন, টিম ম্যানেজমেন্টের এটাই চাওয়া থাকবে, তুমি প্রথম 2টা ওভার বল করে দাও, বাদ বাকিটুকু আমাদের বোলার আছে। যদি তানজিম হাসান সাকিব ব্যাকও না করতে পারেন ইন কেস, আমার মনে হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ টিমের অ্যাভেলেবল রিসোর্স রয়েছে যে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে সামলানোর জন্য। এই পিচে গতকালকে সাইফ হাসান যেভাবে ডেলিভারি করেছে, জি এটা আজকে কি পয়েন্ট, হুসেন তালাতের এগেইনস্টে সাইফ হাসান খুব ইফেক্টিভ হবে মিডল ওভারস আমার মনে হচ্ছে। তো তানজিম হাসান সাকিবের কাছে আমাদের এটাই আশা থাকবে যে একদম শুরুতে উনি খুবই দুর্দান্ত বোলিং করবেন, এবং ইফ রিকোয়ার্ড মিডল ওভারসে মোহাম্মদ নওয়াজের এগেইনস্টে আমরা তানজিম হাসান সাকিবের একটা ওভার হয়তো দেখতে পারি। এলস আমার মনে হয় তানজিম হাসান সাকিবের কাছ থেকে আজকে এর চেয়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না, কজ গতকালকে উনি একটা টাফ টাইম পেয়েছেন এবং দুর্দান্ত পারফর্ম করেছেন। একবারে লাস্টের দিকে বলতে চাই যে কি ফ্যাক্টর কিংবা এক্স ফ্যাক্টর কাদেরকে দেখছেন দুই টিমের, বোলিং এ বাংলাদেশের এবং ব্যাটিং এ হচ্ছে পাকিস্তানের ক্ষেত্রে তাদের ওপেনার্স। আসলে পাকিস্তানের ক্ষেত্রে একটু বলতে চাই যে তাদের ব্যাটিং লাইনআপটি কিন্তু তারা রিসেন্টলি ফাইন টিউন করেছে, এবং ফাকার জামান এবং সাহেবজাদা ফারহান বোথ আর ডুইং গুড, এবং হুসেন তালাত রানে ফিরেছে, এটা কিন্তু একটা ডেঞ্জারাস একটা কল বাংলাদেশ। হ্যাঁ, তবে হুসেন তালাতের ক্ষেত্রে বিষয়টা কি, ওই দিন আসলে শ্রীলঙ্কার সাথে উনি অনেক বেশি টাইম পেয়েছেন, আস্তে ধীরে ইনিংস খেলেছেন, আজকে ফার্স্টে ব্যাট করছেন, আজকে উনি এরকম সিনারিও পাবেন না, এবং আমার মনে হয় না করে আগানোটা হুসেন তালাত আজকে খুব একটা বড় প্রভাব রাখতে পারবেন। আসলে এক্স ফ্যাক্টর পাকিস্তানের ব্যাটিং এ তাদের দুজন ওপেনার। আমি যে প্ল্যানের কথা বললাম, আই হোপ অ্যান্ড বিলিভ বাংলাদেশ টিম যদি এটা এক্সিকিউট করতে পারে, দুজন ওপেনারকে আমরা খুবই দ্রুত ফেরাতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে বোলিং এ আমি কোন দুজনের কথা বলছিলাম, তানজিম হাসান সাকিব এন্ড শেখ মেহেদি, তারা পারফর্ম করলে আশা করি একটা মিডিওকার টোটালে আটকাতে পারবো। অনেক ভাই, আপনার কাছে এক্স ফ্যাক্টর কি ফ্যাক্টরের কথা যদি বলি, ব্যাটিং এ ফাখার জামান, হুসেন তালাত, শাহিন শাহ আফ্রিদি। ব্যাটিং এ ডেফিনেটলি আপনি শাহিন শাহ আফ্রিদি ব্রুটাল, উনি কিন্তু ডেথ দেয়,
এবং আমরা ভারতের বিরুদ্ধে আমাদের ব্যাটসম্যানরা যা করতে পারে না, শাহিন আফ্রিদি তা করেছেন। আমি এখানে একটু প্রেডিকশন বলি, মোস্তাফিজ আজকে শাহিন আফ্রিদিকে এলবি করে দিবে হোপফুলি। এই বাংলাদেশের বোলিং এ জানতে চাই। বোলিং এ আমার কাছে মনে হচ্ছে রিশাদ উইল বি ফেস চ্যালেঞ্জ, অ্যান্ড যদি কোনো কারণে বোলিং এ সাইফ হাসান আসেন, দ্যাট ক্যান বি আ মিরাকল। একদম পুরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করেছে অনেক ভাই। একবারে লাস্ট মোমেন্টে জানতে চাওয়া সেটা হচ্ছে প্রিডিকশন, কত রানে বাংলাদেশ আটকাতে পারে এবং কয় উইকেটের ব্যবধানে? লেস দ্যান 145 7 উইকেটস। অনেক ভাই? হ্যাঁ, মোরালেস আমি এক্সপেক্ট করবো 130 to 140 একটা স্কোর করবে পাকিস্তান, এবং বাংলাদেশ মানে মিনিমাম 5 উইকেটে জিতবে। ওকে, দর্শকদেরকে ফার্স্ট প্রি ম্যাচ অ্যানালাইসিস এখানেই শেষ করছি, এবং আমরা আশা করি বাংলাদেশ পাকিস্তানকে একটা কম রানের ব্যবধানে আটকে রাখতে পারবে এবং আমরা বাংলাদেশ একটা ভালো ম্যাচের জয় নিয়ে শেষ করতে পারবো। ধন্যবাদ, সাথে থাকবেন। আমরা মিড ব্রেকে আপনাদের সঙ্গে আবার দেখা করছি ম্যাচ অ্যানালাইসিস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, মিড ব্রেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ম্যাচ অ্যানালাইসিসের জন্য। এবং আমাদের সাথে স্টুডিওতে প্রথম সেশনে যারা ছিলেন সেই দুইজন অতিথি আমাদের সঙ্গে আছেন। দুজনের মন একটু খারাপ দেখছি। প্রতীক ভাইয়ের কাছে যেতে চাই। প্রতীক ভাই, একটা ভালো শুরু দেখছিলাম। আমি যদি মানে একটু সংক্ষেপে বলি যে ফার্স্ট 10 ওভারে 46 রানে আমরা 4টা উইকেট দেখেছি, পরের 10 ওভারে 89 রানে 4 উইকেট। ভুলটা কোথায় ছিল? আমার মনে হয় শেখ মেহেদী দশম যে ওভারটা বল করলেন, ওখানে আমার মনে হয়নি যে উনি খুব পারপাস নিয়ে বল করেছেন। একটু মনে হচ্ছে টেকেন ফর গ্রান্টেড। পাকিস্তান অলরেডি প্রেশারাইজড সিচুয়েশনে ছিল, উনি বেশ লেগ স্ট্যাম্পিশ লাইনে বল করছিলেন। তা যে ধরনের মানে এই ধরনের উইকেটে স্পিনারদের জন্য যেহেতু সহায়তা থাকে, আপনাকে তো বলটা প্রপার লাইনে ফেলতে হবে, তাহলে না হয় আপনি সাহায্য পাবেন। কিন্তু এই ধরনের লাইনে বল করলে তো আসলে সাহায্য পাওয়ার কিছু থাকে না। আসলে ব্যাটসম্যান খুব ইজিলি আসলে লেগ সাইডে ওয়ার্ক অন করতে পারেন ডেলিভারিগুলোতে, এবং ফলশ্রুতিতে আমরা দেখেছি শর্ট ফাইন লেগের পাঁচ ঘেঁষে একটা 4 হয়েছে, একটা ডাবল হয়েছে, দুটো ডাবল হয়েছে, একটা 4 হয়েছে। এই যে পাকিস্তান একটা মানে মাঝারি মানের এক ওভার পেলো, ওই ওভারে 9টি রান এসেছে, তখন থেকে কিন্তু তারা আসলে মোটামুটি মোমেন্টামটা পিক করেছে। এর পরবর্তীতে সেকেন্ড যে পয়েন্ট আমি ধরবো, যে হুসেন তালাতের ডিসমিসালটা রিশাদ হোসেনের ডেলিভারিতে হলো, ওটা কিন্তু একটা ইনকুয়াস ডেলিভারি ছিল, উইকেট টেকিং ডেলিভারি ছিল না। বাট লেগ স্পিনার হওয়ার এটা একটা সুবিধা, মাঝে মাঝে বাজে বলে আপনি উইকেট পাবেন। কিন্তু ওনার পরে যে মোহাম্মদ হারিস আসলেন ব্যাট করতে, আমরা দেখেছি হুসেন তালাত ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন। মোহাম্মদ হারিসের ক্ষেত্রে রিশাদ হোসেন একই টাইপের ডেলিভারি দিল, প্রথমে এন্টাইজ করলো তাকে ড্রাইভ করতে। হোয়ার ওয়াজ দ্য ব্যাকওয়ার্ড পয়েন্ট? আমার জাকির আলী অনেকে একটু আমি সামনে পেলে জিজ্ঞেস করতাম, ভাই মানে ছিল না কেন বলটার জন্য? তাহলে কিন্তু মোহাম্মদ হারিস প্রথম বলে ডিসমিসড হয়ে যেত। দেন মোহাম্মদ নওয়াজের ইনিংসটা কেবল শুরু হয়েছে, একদম ধরেন সুইপার কাভারে পারভেজ হোসেন ইমন মোটামুটি একটা রিজনেবল ক্যাচ ছেড়ে দিলেন। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, মোস্তাফিজুর রহমানের লাস্ট ডেলিভারি, মানে লাস্ট ওভার। আমি এই পুরোটা এশিয়া কাপে মোস্তাফিজুর রহমানকে রাউন্ড দ্য উইকেট থেকে এসে লেফট হ্যান্ডেড ব্যাটারদেরকে বল করতে দেখিনি, কিন্তু আমি জানি না আজকে কেন এই সিদ্ধান্তটা নিলেন। রিসেন্টলি মোস্তাফিজুর রহমানের ইনকামিং ডেলিভারিগুলো কিন্তু বামহাতি ব্যাটারদের জন্য চার্জ করা অনেক কষ্টসাধ্য ছিল, তো সেই প্লয়টা উনি আজকে কেন করলেন না? আর করেনও যদি রাউন্ড দ্য উইকেট থেকে বল করলেন, আউটসাইড অফ উনি বল করছেন, তাহলে আপনার ডিপ পয়েন্ট নেই, আপনার থার্ড ম্যান নেই, দুটোই হচ্ছে আপনি ব্যাকওয়ার্ড পয়েন্ট আর শর্ট থার্ড ম্যানে রেখে বল করছেন। সো আমার মনে হচ্ছে সেকেন্ড হাফে বাংলাদেশের বোলাররা একদম পারপাসলেস বল করেছেন, ব্রেইনলেস বোলিং করেছেন। সত্যি কথা বলতে গেলে গতকালকে ইন্ডিয়ার তাদের লাস্ট 10 ওভারে মাত্র 72 রান করে, এত ভালো একটা সূচনার পর 10 ওভারে 96 রান ছিল ভারতের 2 উইকেট হারিয়ে, সেখান থেকে পরবর্তী 10 ওভারে আমরা মাত্র 72 রান দিয়েছি। আর আজকে শুরুতে এইভাবে চেপে ধরার পরে আমরা লাস্ট 10 ওভারে 89 রান দিলাম। অলমোস্ট ইন্ডিয়া গতকালকে প্রথম 10 ওভারে যেটা করেছে, আজকে আমরা লাস্ট 10 ওভারে সেটা করলাম। সো ম্যাচটা বাংলাদেশের জন্য অনেক সহজ হতে পারতো, এখন চেষ্টা অনেক ট্রিকি হয়ে গেল। অনেক ভাই, আমরা একটা সময় 13.3 ওভারে আমরা দেখেছি 71 রানে 6 উইকেট, এবং সেটা দিন শেষে 135 রানে 8 উইকেট। আসলে খেলাটার মোমেন্টামটা যেখানে গেছে সেটা হচ্ছে মানে আমাদের ফিল্ডাররা যে পরিমাণ ক্যাচ ড্রপ করেছেন, হ্যাঁ ভালো কিছু ক্যাচ নিয়েছেন। যেমন দেখেন আপনি আফ্রিদি, উনি যখন প্রথম ক্যাচটা ওনার ড্রপ হলো, এরপরে 11 বলে উনি 18 রান নিলেন। এবং মোহাম্মদ নেওয়াজ উনি যখন লাইফ পেলেন প্রথম, তারপরে কিন্তু উনিও কিন্তু মোটামুটি 11 বলে 22 রান নিয়েছেন।
তাহলে দুইজন 22 বলে 40 রানের একটা ইনিংস আসছে, যেটা কিন্তু ওদেরকে মোমেন্টাম ক্রিয়েট করে দিয়ে গেছে, বাকিরা এটাকে ক্যারি ফরওয়ার্ড করেছে। আমার ওনার সাথে আসলে আমি কিছু অ্যাড করতে চাই, 100% একমত। কিন্তু দেখেন আজকে পুরো 20 ওভার ম্যাচে ওনারা 11 ওভার থেকে 39 রান নিয়েছেন, পার্টিকুলারলি আমি যদি লো ওভার বলি, আর হাই ওভার, মিডল ওভার, কোনো হাই ওভার নাই। আপনার যদি 15 রান, 16 রান, 17 রান এই ধরনের কোনো ওভার নাই। তারপরও ওনারা 9 ওভার মিড রেঞ্জের ওভার থেকে 96 রান নিয়েছেন। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের বোলাররা এবং ফিল্ডাররা কিছু লাক্সারি দেখিয়েছেন, যেমন ওনারা কমপ্লেসেন্সি কাজ করে অনেক, মানে মনে হচ্ছে যে ম্যাচটা তো জিতে গেছি, এখন খালি খেলাটা অংশগ্রহণ করা মাত্র, এরকম একটা ব্যাপার ছিল প্রথম 4-5টা উইকেট যাওয়ার পরে। ওনারা আজকে 13টা 2 রান নিয়েছেন, এইটা কোনোভাবে অ্যাকসেপ্টেড না। যেইখানে আপনার ওনারা ডট বল খেলেছেন হচ্ছেন 51টা, 6 মেরেছে 5টা, 4 মেরেছে 9টা। হ্যাঁ, তো এইখানে আসলে এতগুলা, এবং আমরা সিঙ্গেল কনসিড করেছি আজকে অনেক, 31টা সিঙ্গেল কনসিড হয়েছে। পাকিস্তানের মতো টিম আমরা দেখেছি তারা ওমানের সাথে, ইউএর সাথে সিঙ্গেল নিতে তারা মানে খুব। এইখানে একটা জিনিস অ্যাড করতে চাই, আমরা সচরাচর উইকেট কিপারদেরকে যখন দেখি যে বলটা যখন উনি পিক করেন, উনি তার আগেই ডান হাতের গ্লাভসটা খুলে রাখেন যাতে থ্রো করতে গেলে ওনার এই ফ্যাসিলিটিসটা দেখি। আমরা গতকালকেও কিন্তু জাকির আলী অনেককে একটা থ্রো করা দেখেছি যে উনি আসলে গ্লাভস সহ বলটা থ্রো করার কারণে টাইমিং এ বলটা আসেন, রান আউটটা হয়নি। আজকেও কিন্তু সেম টাইপের 2টা জায়গাতে আমরা দেখলাম, এবং বাংলাদেশের ফিল্ডিং এর 3টা ক্যাচ মিস। জি, মানে ওভারঅল ফিল্ডিং নিয়ে আপনার কাছে কি মনে হয়? ফিল্ডিং এ আমার ক্যাচ মিসে কোনো অবজেকশন নাই। যে ক্যাচগুলো মিস হয়েছে সেগুলো আসলে ওই যে রিং লাইটের কারণে মিস হয়েছে। এটা যে ভারতেরও গতকালকে এই ধরনের ক্যাচ মিস হয়েছে, এইটাতে ইফেক্টিভ, মানে সমস্যা নাই। সমস্যাটা যেটা, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে সিঙ্গেলসগুলোকে ডাবলস করা, এবং আপনি যে থ্রো করতেছেন ইমন, ওনাকে আসলে ওই সময় উনি কিপার এন্ডে থ্রো না করে বোলিং এন্ডে থ্রো করবেন, এই যে কমান্ডটা যাওয়া, এটাও প্রপারলি যাইতে পারে নাই, বা কমিউনিকেশনটা হয় নাই, বা প্র্যাকটিসটা হয়তো আমি জানি না, এগুলো নর্মালি ফার্স্ট ডিভিশন টিমে হচ্ছে বেটার প্র্যাকটিস হয়, হোপফুলি হয়তো প্রেশারের কারণে হয় নাই। তবে ইমন যেভাবে ড্রপ করছিলেন, যেভাবে মিসফিল্ডিং করছিলেন, তাসকিনের বল যদি ক্যাচটা উনি যে নিয়েছেন, আমাদের সবাইকে কিন্তু একদম রিল্যাক্স করেছেন। আমরা সবাই কিন্তু 150 ক্রস করে যেত। তো এইখানে এখন আপনি যদি ফেস বাই ফেস দেখেন, তাহলে আমাদের জন্য কিছু পজিটিভ জিনিস আছে। যেমন ওনারা প্রথম 5 ওভারে 21 রান, দ্বিতীয় 5 ওভারে 26-25 রান, তৃতীয় 5 ওভারে 37 রান এবং চতুর্থ 5 ওভারে 52 রান নিয়েছেন। যদি ওনাদের টেলেন্ডাররা এইভাবে নিতে পারেন, উইকেট ফল না করে, তাহলে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ওপেনাররা আরো মোমেন্টামটা আনতে পারবে। প্রতীক ভাইয়ের কাছে জানতে চাই, পিচের কন্ডিশনটা কি ফার্স্ট ফেজের 10 ওভারে যেটা ছিল, পরে 10 ওভারে কি চেঞ্জ হয়েছে কোনো না কোনো কারণে, নাকি মানে আগের যারা ব্যাটসম্যান ছিলেন 6টা উইকেট যখন পড়ে যায় ওনাদের পারফরমেন্সটাই ভালো ছিল না? আমার কাছে মনে হয় তারা তাদের স্ট্র্যাটেজিটা একটু রিথিঙ্ক করেছে, বেশ কিছু স্ট্রাইক রোটেট করে খেলার চেষ্টা করেছেন। আমি কিন্তু আজকে খেলার শুরুতে বলছিলাম যে ফাকার জামান এবং সাহেবজাদা ফারহান তারা কিন্তু বড় শট খেলার চেষ্টা করবেন, কারণ তারা দুজনেই খুবই এক্সপ্লোসিভ ব্যাটার। জি। তো সেই ক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজি একরকম ছিল। 10 ওভার পরে কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করি, সরি। সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন প্রি ম্যাচ শোতে কথা বলছিলাম, আপনি এবং অনেক ভাই দুজনেই যে প্রেডিকশন করছেন, এবং ঘুরে ফিরে কিন্তু আমরা আপনাদের প্রেডিকশনটাকে ম্যাচে দেখেছি রেজাল্ট। সো মানে অ্যাপ্রিশিয়েট যে আসলে আপনাদের অ্যানালাইসিসও এখন আমরা প্রিডিক্ট করি, এবং সেটাও আমরা মাঠে দেখি এবং সেটা রেজাল্টও পাই। আজকের দিনে আমরা দুজনেই ভুল হলে খুশি হতাম। মোহাম্মদ নওয়াজ আর শাহিন শাফরি যদি রান করতে না পারতেন, আমরা বেশি খুশি হতাম। অনেক ভাই শাহিন শাফরিদিকে নিয়ে কথা বলছিলেন, এবং যখন শাহিন শাফরিদিকে আপার এন্ডে উঠানো হলো, তখন আমি মজা নিচ্ছিলাম যে ভাই এটা কি আপনি আগে থেকে জানতেন যে শাহিন শাফরিদি উপরে খেলবে, ভালো খেলবে? এবং আমরা অনেক ভাইকে কংগ্রাচুলেট করতে চাই। অনেক ভাই কি একটা সাকসেস করেছেন, আমরা আপনার মুখ থেকে শুনতে চাই। আমি আসলে আইসিসির লেভেল 1 ক্রিকেট কোচিংটা কমপ্লিট করতে পেরেছি আপনাদের সবার দোয়ায়, এবং এইটা আপনি অনলাইনেই করতে পারবেন, বাট এক্সামটা আপনাকে দুবাইতে যেয়ে দিয়ে আসতে হবে। আমরা কংগ্রাচুলেট করি অনেক ভাইকে। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। সরি আমি ইন্টারাপ্ট করলাম মাঝখানে, কোনো সমস্যা নেই। এখন বাংলাদেশের রেসপন্সটা কেমন হওয়া উচিত? আমার মনে হয় আজকে তাওহিদ হৃদয়ের ইনিংসটা খুবই ক্রুশাল হতে যাচ্ছেন, কজ আমাদের মিডল অর্ডার একদম ভয়েড। লিটন দাস নেই, ওপরে তানজিদ হাসান তামিম নেই। নাম্বার 3-তে কে ব্যাট করবেন এটাও সম্ভবত আমরা বুঝতে পারছি না আসলে। এখন যদি তাওহিদ হৃদয়কে প্রমোট করা হয় নাম্বার 3-তে, আই ডোন্ট নো, বা শুরুতে কিছু উইকেট পড়লে হোয়েদার হি ব্যাটস এট নাম্বার 3 অর নাম্বার 4, ইনকামিং ডেলিভারি বা স্ট্রেট ডেলিভারি, যেটা হারিস রাফির এগেইনস্টে আমরা বিগত সময় দেখেছি, তাওহিদ হৃদয় কিন্তু স্ট্রাগল করেছেন অ্যাক্রস দ্য লাইন খেলতে, যে কিন্তু উনি বেশ কিছুবার বোল্ড হয়েছেন।
আবার ধরেন যখন লেফট আর্ম অর্থোডক্স বোলাররা বোলিং আসবেন লাইক এস মোহাম্মদ নওয়াজ যখন বল করতে আসবেন, তাহিদ হৃদয়ের একটা টেন্ডেন্সি আছে লেগ সাইডে বড় শট খেলা। স্ট্যাম্পের লাইনের বল যখন উনি খেলতে যান তখন কিন্তু উনি বেশ কিছুবার আগে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েছেন। খুশদিল শাহর ডেলিভারিতে আমরা দেখেছি পাকিস্তান সিরিজ যখন ট্যুর করেছে বাংলাদেশ, দুনিত ওয়েলালাগের বলে উনি সেফলি নেগোশিয়েট করেছেন, কজ দুনিত ওয়েলালাগে মিসড দ্য ট্রিক, স্ট্যাম্পের লাইনের বাইরে উনি বল করেছেন, বিধায় এক্সিকিউশনটা ছিল। তো আজকে যেহেতু রানের খুব বেশি প্রেশার নেই, তাহিদ হৃদয়ের প্রতি আমার অনুরোধ থাকবে যে অ্যাক্রস দ্য শট একটু যদি কম খেলে, হি হ্যাজ গট দ্য পোটেনশিয়াল, উনি যদি একটু উইকেটে থাকেন এবং সিঙ্গেলস আর ডাবলস বের করে খেলেন, আমার মনে হয় আজকের চেসে তাহিদ হৃদয়ের ইনিংসটা এক্স ফ্যাক্টর হতে যাচ্ছে। এইখানে আমার একটা জিনিস অ্যাড করতে মন চাই, সেটা হচ্ছে যে আমার কেন জানি মনে হচ্ছে আজকের ম্যাচে আমরা সবচাইতে বেশি আশা করছি হচ্ছে আমাদের ক্যাপ্টেনের ব্যাট থেকে কিছু রান আইডিয়ালি। আর দেখেন জাকির আলী অনেক, আমরা পাকিস্তানের সাথে লাস্ট যে সিরিজটা খেলেছি সেকেন্ড T20 বেসিক্যালি ওই ম্যাচটাই তো আমার সিরিজ ডিসাইড করে, সেখানে কিন্তু 48 বলে 55 রানের একটা ইনিংস খেলেছেন। সো ওনার কাছে একটা ফরজ ইনিংস হয়ে গেছে। এখন ওটার 50% রানও যদি উনি আমাদেরকে দিতে পারেন, আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য খুবই ফ্রুটফুল হবে। আজকে আসলে শুরুতে একটা কি ব্যাটেল হবে শাহিন শাহ আফ্রিদির সাথে সাইফ হাসানের। সাইফ হাসান যখন তার কেরিয়ার শুরু করেন উনি তো বেসিক্যালি টেস্ট ম্যাচ খেলতেন, ওনার ব্যাকলিফটটা কিছুটা আপনার ফার্স্ট স্লিপ বা উইকেট কিপার বরাবর থাকতো এবং উনি কিন্তু কিছুটা ক্লোজ স্টান্স বা সেমি ওপেন স্টান্সে ব্যাটিং করতেন সেই সময়, যেই ক্ষেত্রে ইনকামিং ডেলিভারিগুলো কিন্তু খেলা ওনার জন্য কিছুটা কষ্টসাধ্য ছিল এবং বেশ কিছুবার লেফট আর্ম পেসারের বলে উনি এলবিডব্লিউ ফাঁদে পড়েছে। আবার আউটসাইড অফ ডেলিভারির ক্ষেত্রে উনি ওয়েটটা একটু পেছনের পায়ে চলে যেতেন খুব আর্লি, তো এখন উনি আসলে সেই ভুলটা কাটিয়ে উঠেছেন অনেকটা, কিছুটা উনি ওপেন স্ট্যান্সে ব্যাট করেন এবং ব্যাক লিফট আর একটু চওড়া থাকে। সো আমি আজকে আশা করছি যে শাহিন শাহ আফ্রিদির ইনকামিং ডেলিভারিগুলো সাইফ হাসান একটু বেটার ওয়েতে নেগোশিয়েট করতে পারবেন। যদি এই স্পেলটা সাইফ হাসান নেগোশিয়েট করতে পারেন শাহিন শাহ আফ্রিদির, তাহলে আমাদের চেষ্টা আরেকটু ইজিয়ার হয়ে যাবে এবং আমার টিম ম্যানেজমেন্টের প্রতি অনুরোধ থাকবে যে ইনিশিয়াল স্ট্রাইকটা যেন পারভেজ হোসেন ইমনকে দেওয়া হয়, সাইফ হাসান যেন অপর পাশে থাকে। তাহলে মানে অনেক সময় থাকে যে নার্ভাসনেস এক দুটা বলে ফিট পজিশন আপনার ওভাবে মুভ করতে চায় না ইনিশিয়ালি, তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ এই প্লয় নিয়ে নামে, তাহিদ হৃদয় যদি খুব রেসপন্সিবল হতে ব্যাটিং করে, কারণ রানের চাপ নেই আজকে, ঠিক আছে, ভুল যখন করবেন আপনি তখনই আসলে চাপে পড়বেন। আজকে বাংলাদেশ যদি চেস করতে গিয়ে চাপে পড়ে তাহলে একমাত্র এভাবেই সম্ভব যদি তারা স্টুপিড শট খেলে নিজেদেরকে চাপের দিকে নিয়ে যায়। অনেক ভাই, আমরা আপনার মুখ থেকে একটা কথা শুনছিলাম একজন ক্রিকেটারে যে পাকিস্তান নিজের হারার জন্য নিজেই যথেষ্ট, তাহলে প্রতীক ভাই কথা বলছিলেন যে বাংলাদেশ আজকে যদি নিজে না হারে তাহলে বাংলাদেশকে হারানো খুব কষ্টকর। আপনার কাছে কি মনে হয় যে কাদের বোলিং লাইন আপটাকে আপনার মানে বোলিংটা এবং ব্যাটসম্যান হিসেবে কাদেরকে কি ফ্যাক্টর দেখছেন? যে আমি একটা কথা একটু বলি যে আমাদের বাংলাদেশ আমরা যখন বোলিং করলাম, আমরা যে উইকেটগুলো প্রথমে পেয়েছি সেখানে আমাদের বোলারদের ক্রেডিট থেকে আপনি দেখবেন যে ব্যাটসম্যানের ক্রেডিট বেশি, মানে ওনারা বড় শট খেলতে যে কিন্তু উইকেটগুলো থ্রো করেছেন। এইটা আপনি দেখেন প্রথম 4টা উইকেট সবগুলোই কিন্তু ক্যাচ আউট, এবং এই জায়গাটাতেই খেলাটা আজকে নির্ভর করবে। বাংলাদেশ যদি 6-এর দিকে ফোকাসই না করে, যত বেশি 4-এর দিকে ফোকাস করবে, 1-এর দিকে 2-এর দিকে করে খেলতে যাবে, আপনি তত লম্বা সময় খেলতে পারবেন। আমার চাওয়া থাকবে একটাই যে আমার প্রথম 3 জন ব্যাটসম্যান যেন 100+ একটা স্কোরবোর্ড রেডি করে আসেন। আদারওয়াইজ আপনি যদি প্রথম দিকে উইকেট পড়ে, আমাদের আসলে আজকে ওই ধরনের ব্যাটসম্যান নাই যে যারা আসলে রোয়ে শোয়ে লম্বা সময় খেলতে পারবেন। তাহলে আপনি কাদের কথা বলছেন যে ব্যাটসম্যান হিসেবে কাদেরকে ভালো পারফরম্যান্স? আমার প্রথম 3 জন ইমন, সাইফ এবং তাওহিদ হৃদয়, তাদেরকে ভালো ব্যাটিং, ওনাদের অবশ্যই যে কোনো একজনকে একদম। শাহিন শাহ আফ্রিদির মতো ওরকম কোন ব্যাটসম্যান নিচের দিকে আপনি চিন্তা করছেন কি? না, আমার মনে হয় না দরকার পড়বে না যদি ওনারা পারফর্ম করতে পারে। বিষয়টা কেমন ছিল, যেহেতু পাকিস্তান ফার্স্টে ব্যাট করছিল, একটা স্কোর দাঁড়া করানোর নেসেসিটি ছিল, তারা সামনে আবার আরো প্ল্যানেরও একটু চেঞ্জ এনেছেন ওনারা, এটা বাংলাদেশের জন্য একটু টুইস্ট ছিল এবং ওই সময়টাতে আসলে লাকিলি আমরা অ্যাডভান্টেজটা নিয়ে নিয়েছি। শাহিন শাহ আফ্রিদি যদি থেকে যেতেন এবং মোহাম্মদ নেওয়াজ যদি থেকে যেতেন, দ্যাট ক্যান বি আ ডিজাস্টার। বাট উনিও মোটামুটি বেশ ভালো টেস্ট শাহিন শাহ আফ্রিদি 2-6 হতো না যদি আম্পায়ার্স কলটা আমাদের বিরুদ্ধে না যেত। আম্পায়ার্স কল, ক্যাচ, হ্যাঁ, সো আসলে লাস্ট 2 দিন কিন্তু আম্পায়ারিংও আমাদের বেশ কিছু বিপক্ষে যাচ্ছে। আমি মানে ইয়ার ক্যাচটা সোহান যে ক্যাচটা ড্রপ করেছেন, এইটাকে কোনোভাবেই আসলে কনসিডার করার জায়গা নেই, কারণ অন্য তিনটা ক্যাচই কোনোটাই কনসিডার করার মতো আমি দেখি না, কারণ প্রত্যেকটা ক্যাচেই কাইন্ড অফ হাতে পড়েছে। এবং আমরা এর আগের ম্যাচে দেখছিলাম যে শামীম হোসেন পাটোয়ারি হাতে পড়া বল ডাইভ দিতে যে উনি ক্যাচটা ড্রপ করেন, আজকে কিন্তু সেম ভাবে ওই জিনিসটা আসলে লেট মোমেন্টে রিং লাইটের কারণে লেট মোমেন্টে আসলে দেখা যায়। আপনি যদি মাইনাস করতেন, ভাই আমরা জিতছি কিনা
হ্যাঁ আমরা আই এম জিতছি, হোপফুল, যেটা বাংলাদেশ উচিত আসলে। ব্যাটিংয়ে আপনি নামছে। যদি এই ম্যাচ বের করতে না পারেন, আমরা জিতছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত ওভারের মধ্যে জিতছি, কয় উইকেটের মধ্যে জিতছি? ওভার দরকার নাই, 7 উইকেটে জিতলেই চলবে। 5 বল বাকি থাকতে জিতছে। উইকেট কতগুলো চিন্তা করছেন? 3 উইকেটে। 3 উইকেটে, মানে 7 উইকেট চাচ্ছেন আপনি পড়ে যাক? আমি চাচ্ছি না, প্রবাবিলিটি বলছে আর কি। দর্শকদেরকে বলি, আমরা বাংলাদেশের জয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ম্যাচ পরবর্তী অ্যানালাইসিসে, এবং আমরা চাই বাংলাদেশের একটা ভালো খেলা শেষে আপনাদের সঙ্গে আমরা আবার দেখা করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এশিয়া কাপ উপলক্ষে বিয়ন বর্ডার স্পোর্টসের আয়োজন ডাগআউট ডায়ালগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল বান্না। বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচ পরবর্তী অ্যানালাইসিসে আমাদের সঙ্গে যুক্ত আছেন আহমেদ রেজন প্রতীক ভাই এবং জুলফিকার আলী অনিক ভাই। আমরা মাঝখানের যে ব্রেকটা, সেখানে আমরা কথা বলছিলাম যে আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে পরবর্তীতে পোস্ট ম্যাচ নিয়ে কথা বলতে চাই। সো এটা বাংলাদেশের অতি মানবীয় ব্যাটিং যেটা আমরা দেখলাম, সেই ব্যাটিংয়ের কারণে আসলে আমরা ওইভাবে আজকের পোস্ট ম্যাচটা করতে পারিনি। আমাদের ক্রুরা অনেকেই বলছিল যে ভাই আজকে শো না করে বাসায় চলে যাই, অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে অনেকে ডিনারও করেনি। সো আমরা আর কবে এই অ্যাপ্রোচ যেটা নিয়ে আমরা কথা বলছি অনেক দিন ধরে, গত ম্যাচেও কিন্তু সেমভাবে দেখেছি, দুইজন ব্যাটসম্যান ডাবল ডিজিট রিচ করেছেন, বাকিরা সবাই সেমভাবে 6 মারতে এসে আউট হয়েছেন। তো আমার কথা হচ্ছে যে গত ম্যাচের থেকে কি শিক্ষা এই ম্যাচেও নিতে পারিনি? যে এই উইকেটটা আমরা দেখেছি পাকিস্তান বড় বড় ভাই, আপনি আসলে কি বেশি কষ্ট পেয়েছেন? মানে অনেক থাকে না যে মানুষ অল্প শোকে কাতর অধিক শোকে পাথর। আমরা প্রতীক ভাই আজকে এই খেলাটা অনেক বেশি হোপফুলি দেখতে বসেছিলেন যে না, এই খেলাটা আমরা জিততে চাই, এবং ওনার ওই অ্যাপ্রোচটাই ছিল। তো আমি আসি আবার অনেক ভাইয়ের কাছে, যে থাকে না যে গত ম্যাচ থেকে যে আমরা একটু হলেও তো শিক্ষা নিতে পারি, যে এই ব্যাটিংটা গত ইন্ডিয়াতে দেখেছি 10 ওভারে খুব ভালো রান নিয়েছে, পরে কিন্তু ওরা দেখেছে 15 বলে 10 রান অক্ষর প্যাটেলের মতো ব্যাটসম্যান ব্যাটিংয়ে রান করেছেন, কারণ তারা আসলে ম্যাচটা একটু 20 ওভার পর্যন্ত নিয়ে যেতে চান উইকেট হাতে রেখে, যাতে লাস্টে কিছু রান করতে পারে। তো আমরা কি আসলে আমাদের কি মানে চোখে কাঠের চশমা পরে খেলতে নামি, নাকি আমাদের টিম অ্যানালাইসিস যিনি আছেন উনি আমাদেরকে বুঝাইতে পারেন না, উনি বিদেশি বলে, কিংবা আমাদের যারা কোচিং প্যানেল আছেন তারা বিদেশি বলে আমাদেরকে ট্রান্সলেট করে দিতে হয় বলে আমরা কিছু বুঝি না? না, এরকমও নয়। এটা আসলে বিষয়টা হচ্ছে কি, আপনার যদি একটা প্র্যাকটিস না থাকে, আপনার যদি একটা কালচার না থাকে, হঠাৎ করে এটা আপনি অ্যাডাপ্ট করতে পারবেন না। দেখেন, আমরা কিন্তু 13 ওভার পর্যন্ত খেলাতে আমরা ছিলাম একই স্কোর, আমরা 2 রানের বেশি ছিলাম, উইকেট সমানই ছিল, এবং সেইখানে পরবর্তীতে যে পাকিস্তানের ব্যাটসম্যানরা ছিলেন তারা যে আমাদের ব্যাটসম্যান থেকে আহামরি ভালো ছিলেন ট্যালেন্টেড, সেরকম কিন্তু না। কিন্তু খেলাটা কোথায় পরিবর্তন হয়েছে? খেলাটা পরিবর্তন হয়েছে 13, 14, 15, 16, 17, 18 এই 6টা ওভারে। এই 6টা ওভারে 59 রান নিয়েছেন পাকিস্তান 2 উইকেটের বিনিময়ে, আমরা নিয়েছি 39 রান 2 উইকেটের বিনিময়ে। এবং টোটাল যদি আমরা কাউন্ট করি দেখবো যে আমরা সিঙ্গেলও পাকিস্তানের থেকে বেশি নিয়েছি, আমরা 6 2টা বেশি মেরেছি, 3টা 4 হয়তো কম মেরেছি, এবং সব মূল পার্থক্যের জায়গাটা হচ্ছে ডাবলসে আমরা ডাবলসে, ওটা 13টা ডাবলস নিয়েছেন, আমরা 8টা ডাবলস নিয়েছি। তো এই যে পার্থক্যের জায়গাটা, গ্রাউন্ডে শর্ট খেলার যে হ্যাবিচুয়েট হওয়ার ব্যাপারটা, এইটা আমাদের নাই। দেখেন, আমরা টি-20 ক্রিকেট মানে মারমার কাট একটা জিনিসকে মনে করি। যেমন প্রতীক ভাইয়ের সাথে আমার একদিন একটা কনভারসেশন হচ্ছিল, যে আমি বলছিলাম যে মিড ওভার্সে একটু রানটা একটু বড় করতে হবে, প্রতীক ভাই বলছিলেন যে আমরা কি ওদের মতো বিগ করা যাবো কিনা। পরে কিন্তু আমি বললাম যে না, বিগ করা না, টোটাল নাম্বার অফ রানের দিকে তাকাবো। এই কালচারটা তো আমাদের ডোমেস্টিকে নাই। আপনার তো অ্যানালিস্টের সাথে যে কমিউনিকেশন করে ক্রিকেট আগানো যায়, এটা পাকিস্তানের মতো একটা টিমও জানে, আফগানিস্তানের মতো একটা টিমও জানে। আপনি মনে করে থাকবেন, আমরা কিন্তু একটা ম্যাচে আফগানিস্তানের সাথে আমরা শেষের দিকে যে হেরেছিলাম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এর একটা ম্যাচ, ওইখানে আমাদের লিটন দাস কিন্তু খেলাটা মোমেন্টামটা ক্রিয়েট করেছিলেন, শেষের দিকে নিয়ে এসেছিলেন। এবং ওই সময় ব্রাভো আপনার ক্যাপ্টেনকে বাউন্ডারিতে ডেকে নিয়ে যে একটা সাজেশন দিয়েছিলেন, এবং তখন কিন্তু লিটন দাস আউট, মুস্তাফিজুর রহমান আউট হয়ে যান, এবং লিটন দাস নট আউট হয়ে কিন্তু এই পাশে ছিলেন। তো এই যে অ্যানালিস্টকে প্রয়োগ করে, কোচদের সাথে গ্রাউন্ডে প্রয়োগ করে এইটাকে ঘুরে নিয়ে আসা ম্যাচটা, আজকে কিন্তু আমরা এই মাইক হেসেনকে আমরা দেখছিলাম যে উনি অ্যানালিস্টের কাছ থেকে ডাটা নিয়ে নিজে নিচে নেমে এসছেন। উনি ক্যাপ্টেন সালমান আলী আগাকে ইনপুট দিলেন, পরের বলটাতেই শামীম আউট হলো। তো আমাদের অ্যানালিস্ট কি করেছিলেন এই সময়? আমাদের অ্যানালিস্টের জায়গাটা থেকে হয়তো ড্রেসিং রুম থেকে বার্তা যাচ্ছে, বিষয়টা আমরা শুনতে চাই না, আমরা আসলে শুনতে চাই, আমরা শুনতে চাই না। আর অ্যানালিস্ট কি জানে? আমি বিষয়টা কেমন যে
প্রয়োগটা আমরা এর আগে করি নাই, ডোমেস্টিকে তো কখনো হয়নি। আপনার সরি আপনি বিষয় হচ্ছে যে ধরেন কেউ কিছু বললো না, শামীম হোসেন পাটোয়ারি তো এই পর্যায়ে খেলছেন অনেকদিন ধরে, বিপিএল অনেকদিন খেলেছেন, উনি তো নিজে জানেন যে শাহিন শাহ আফ্রিদির মাত্র 2টো বল বাকি আছে এবং উনি যে মোমেন্টামটা আজকে পেয়েছিলেন, যেমন রিদমে ছিলেন, ক্লিন হিটিং করছিলেন, ওরকম একটা ফ্যান্সি শট কেন করতে যাবেন? কেউ কিছু না বলুক, উনি নিজেরটা একটা, প্রত্যেকের একটা নিজের গেম আছে। এই কালচারটা আমাদের নাই যে আমরা আসলে যখন একটা মোমেন্টামে যাই আমরা শর্ট খেলতে থাকি, ওখান থেকে যে নিজেকে একটু সংযত করে নেব। এখানে আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই। আপনি তো তার বিবেকের কথা বললেন, তো আমাদের ক্যাপ্টেনের দুই দিন যেভাবে আউট হলেন কিংবা উনি যেভাবে অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিং করেন, ওনার বিবেক কি বাসায় রেখে গেছেন বাংলাদেশে? বলা মুশকিল আসলে। নুরুল হাসান সোহানকে আমরা ঠিক তার 2টা ওভার আগে নুরুল হাসান সোহান যেভাবে আউট হলেন একই প্যাটার্নে, কিন্তু এবং উনি শুরুর দিকে 10টা বল উনি ব্যাটিং করেছেন যে অ্যাপ্রোচে, এবং সেটা কিন্তু আসলে খুব বাজে ধরনের বোলিং আমরা দেখেছি। মানে বাজে অ্যাপ্রোচে উনি ব্যাটিং করছেন, বোলিংটা কিন্তু অনেক আহামরি ভালো বল হচ্ছিল না। তখন কিন্তু আমরা যেভাবে ওনার অ্যাপ্রোচে ব্যাটিং করতে দেখলাম, সামথিং মনে হলো যে উনি আসছেন এখানে, ওই যে আমরা আজকে কিছু মেমস দেখছিলাম যে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে উইকেট নিয়ে নে, তো ওইটাই মেমস চলতেছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি খেলা শেষ কর। হোয়াট ইজ দিস ম্যান? গতকালকে আমরা একটা কনভারসেশন করছিলাম যে আমরা বলছিলাম যে এই যে সোহান এবং জাকির, ওনারা দুজনে যদি একই দিনে খেলে, একই দিনে যদি ফেল করে, আমরা কার কাছে যাবো? দেখেন ঠিক এর পরের দিন যে আমরা এই সিচুয়েশনে পড়ে যাবো, আপনি জাকিরকেও বাদ দিতে পারবেন না টিম থেকে, সোহানকেও বাদ দিতে পারবেন না, একজন আরেকজনের পরিপূরক, দল হারানোর ক্ষেত্রে। এই কথাটাই আমি আপনার কাছে আসতে চাচ্ছিলাম প্রদীপ ভাই। আপনি যেটা বললেন যে বিবেকের কথা, তো শামীম হোসেন পাটোয়ারি, তৌহিদ হৃদয়, জাকির আলী অনিক কিংবা নুরুল হাসান সোহান, এনারা ভালো করেই জানেন এনাদের জায়গায় রিপ্লেসমেন্ট করবে না বিসিবি। যদি বিসিবি এখানে রিপ্লেসমেন্ট করে তাহলে তারা এই ভয় নিয়েই মাঠে নামবে যে আমার এই ম্যাচে রান করতে হবে। আপনি আজকে দেখেন যে পারভেজ হোসেন ইমনকে নিয়ে আমরা অনেক দিন কথা বলছি, আমাদের অনেক বড় বড় ক্রিকেট বোদ্ধা বলছেন তাদেরকে সময় দিতে হবে, সময় দিতে হবে। আমরা সময় দিয়েছি এবং সময় এখনও দিচ্ছি, কিন্তু এই টাইপের একটা ম্যাচে এসে আপনি যে অ্যাপ্রোচে আউট হন, আপনাকে সময় দিলে তো আপনি তো মানে কি বলবো যে আনবিলিভেবল কিছু হয়ে যাবেন না। আপনার ওই যে আপনি বললেন না যে বিবেক কমন সেন্স, ওই যে ইনভেস্টমেন্টের কথা বলেন অনেকে ক্রিকেটের পিছে। আমি একজন একটা প্লেয়ারের পিছে আমি ইনভেস্ট করেছি, তার একটা ডেটা আমি আপনাকে দিই যে উনি ওয়ার্ল্ড টি20-তে 46টা বল খেলেছেন, একটাও 6 মারতে পারেন না। 189টা বল খেলেছেন, একটা 6 মেরেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবং এই ওয়ার্ল্ড টি20-তে আজকের আগ পর্যন্ত উনি 57 বল খেলেছেন, একটাও 6 মারতে পারেন নাই। দ্য গ্রেট মাইটি হিটার জাকির আলী। ফ্যান্টাস্টিক। আপনি এভাবে কথা বলতে পারেন না, উনি আমাদের দলের ক্যাপ্টেন। নো, ক্যাপ্টেন তো আসলে পরিস্থিতি। আপনি অ্যানালাইসিসের কতটুকু বুঝেন আমি জানি না। আমরা যারা দর্শক কিংবা আমরা যারা আমজনতা যারা খেলা দেখি, বাংলাদেশের ক্রিকেটের যারা এখন হাইলি পেইড স্যালারি নিয়ে বাংলাদেশ ক্রিকেটকে রিপ্রেজেন্ট করেন, এই ক্রিকেটারদের কাছে আমজনতার হয়ে আমি কোশ্চেন করতে চাই, আপনারা আমাদের ইমোশন নিয়ে কেন খেলেন? আমার বা বিসিবির কাছে কোশ্চেন যে আপনাদের পুল, আপনারা এত কোচ রেখেছেন, এতগুলো অ্যানালিস্ট তৈরি করেছেন আপনাদের অ্যাফিলিয়েশনে, আপনি বাইরে থেকে এত অনেক এই আপনার কিছুদিন আগে আমরা দেখেছি এশিয়া কাপের আগে আপনি হার্ড হিটার কোর্স নিয়ে আসলেন, তো কেন নিয়ে আসলেন এটা কোশ্চেন আছে আমার। বাংলাদেশে যারা বড় বড় অ্যানালিস্ট আছেন, যারা ক্রিকেটের অনেক ধরনের বড় বড় কন্টেন্ট করে পয়সা মেকিং করেন, তাদের কাছে আমার একটাই কোশ্চেন, আপনারা এই ফিল্ড সম্পর্কে জানেন যে দুবাই কিংবা এই স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচ হয়, তারা জানেন না? তাহলে তারা যদি জানেন তাহলে এইখানে 6 সিটার কেন আনতে হবে আমাকে? বিষয়টা হচ্ছে আমাদের প্রসেস ঠিক নাই, এটা আমি বারবার বলি। এটা বলার কারণ হচ্ছে পাওয়ার হিটার কোচ এনেছেন, ওনাকে আপনি ছেড়ে দিয়েছেন 7 দিন পরে। ইট ডাজন্ট মেক এনি সেন্স। এইটা কখনোই, এটা হচ্ছে শর্ট টার্ম লাভ। আমরা থাকে না যে শর্ট 2 দিনে প্রেম করে তার সাথে কোনো একটা কিছু করে ছেড়ে দেওয়া টাইপের, কাইন্ড অফ এরকম। একদমই আমার ফিউচার প্ল্যান নেই তো। এই জায়গাটা এটা ওই আর্লি এজের প্রেমের মতো, ভালো লাগছে দেখলাম, 7 দিন ডেট করলাম, ছেড়ে দিলাম। হোয়াট ইজ দিস ম্যান? আসলে ভাই আপনারা আসলে অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছেন। না, আমারও আসলে অনেক মানে ইয়ে লাগছে। আমি যদি আসলে পারতাম অনেক কিছু করতে, ছিলে কেটে লবণ লাগাই দেওয়ার মতো ব্যাপার যদি থাকতো করতে হবে না। আমরা শুরুতেই যেটা কথা বলছিলাম অনেক ভাই, যে আমরা যারা ক্রিকেটের সঙ্গে ডিরেক্টলি না ইনডিরেক্টলি কাজ করি,
আমাদের কোনো না কোনো জায়গায় খারাপ লাগাটা হয়তো আমরা আজকে শো না করে আমরা চলে যেতে পারতাম কাইন্ড অফ, কিন্তু দর্শকদের জন্য হয়তো আমরা কিছু অ্যানালিস্ট কিংবা কথাবার্তা বলার জন্য বসেছি। কিন্তু যে মানুষটা ঘরে বসে রাত জেগে রাত 2টা পর্যন্ত খেলা দেখছেন কি 1টা পর্যন্ত খেলা দেখছেন, ওই মানুষটারও তো একটা কষ্ট আছে। সে এন্টারটেইন করতে কিন্তু খেলা দেখেনি, সে বাংলাদেশকে ভালোবেসে খেলা দেখেছে। গতকালকের ম্যাচে খারাপ খেলার পরও সে আজকে হোপ নিয়ে খেলা দেখতে বসেছে না বাংলাদেশ আজকে জিতবে। এই কনফিডেন্সটা আমাদের প্লেয়ারদের মধ্যে থাকা উচিত যে না এই ম্যাচটা আমিও খেলে জিততে পারি। দেখেন আমাদের মানে উইকনেসগুলো কোন কোন জায়গায় আমরা জানি না যে লিটন দাস আজকের মধ্যে সুস্থ হবেন কিনা, এটা আমরা গত পরশুদিন আমরা জানতাম না। মানে এই জায়গাটায় আপনার প্রশ্নবোধক চিহ্ন আসতে হবে, কারণ আমার আসলে এই জায়গাটা জানতে হবে। যদি এটা জানতে হয় তাহলে আমার লিটন দাসের জায়গায় আরেকটা অল্টারনেটিভ প্লেয়ারকে কিন্তু আমরা নিতে পারতাম, হু ইজ বেটার ক্যাপ্টেন দেন জাকির আলী। এই প্রিপারেশনটা আমরা নিতে পারি। সেকেন্ড, মানে আমি যেটা মূল জায়গা যেটা আমি আসতে চাই সেটা হচ্ছে ভারতকে পাকিস্তানকে দেখে আমার ক্রিকেট কাটানো বা আফগানিস্তানকে দেখে আমার ক্রিকেট কাটানো সাজানোর কিছু নাই। আফগানিস্তানে স্টেডিয়ামের আউটার সাইডে কোনো কিছু দরকার হয় না, ওইখানে গ্রাউন্ড আছে। ভাই আফগানিস্তানে এত পয়সা ছিল না যখন আফগানিস্তান ক্রিকেট ছিল, বুম করেছে। এখন আপনারা ওইখানে যান, ইয়ে করেন, দেখবেন ঠিকই স্টেডিয়াম বানাচ্ছে। সো ওই জায়গাগুলোতে আরো অনেক বিষয় আছে। ওনাদের ওইখানে কোনো ডোমেস্টিক লিগ খেলতে পারে না, যাক ওইটা ওনাদের ব্যাপার। আমি আমার জায়গাটা আসতে চাই, আমি বাংলাদেশের এমন একটা কাঠামো দেখতে চাই যেখানে টি-20 প্লেয়াররা টি-20 খেলবেন, ওনারা ওয়ান ডে এবং টেস্ট খেলতে যাবেন। যারা ওয়ান ডে খেলবেন তারা ওয়ান ডেই খেলবেন, ওনাদেরকে আসলে টেস্টে কারাকারি করার কিছু নাই। আপনি টেস্টের প্লেয়ারদেরকে আপনি টি-20তে নিয়ে কারাকারি করার কিছু নাই। আপনি যদি 3টা সেগমেন্টকে আলাদা করেন এবং সারা বছরে আপনি তাদের জন্য অ্যাভেলেবেল টুর্নামেন্টের ব্যবস্থা করেন এবং আন্তর্জাতিক টি-20 টুর্নামেন্টগুলোতে যেগুলো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হয় সেখানে আপনার প্লেয়ারকে আপনি প্রমোট করেন যে ভাই তোমার পয়সা দিতে হবে না, আমার প্লেয়ারকে আমি পেমেন্ট করবো, তুমি খেলো শুরুতে। কারণ বাংলাদেশের প্লেয়ারকে কেউ নিবে না, রাইট? যে আইপিএল এ নিলে তো তাসকিন আহমেদ কেন ছিলেন না। আপনি আইপিএল এর কথা বলতেছেন, আপনি মাইনর লিগে নিয়ে যায়, আমি সাকিব আল হাসান সেখানে মাইনর লিগ খেলে, মেজর লিগে খেলতে পারে, মানে উইথ ডিউ রেসপেক্ট। বাংলাদেশের কোনো প্লেয়ারকে সেখানে নেয় না। আপনি বাংলাদেশের একজন প্লেয়ার সাউথ আফ্রিকান প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন, ওইখানে ওনাকে নিয়ে অনেক ডাউট এসছে যে আদৌ কি ওনাকে কিনতে চেয়েছিল না অন্য কোনো নেওয়ার কারণে ওনাকে কেনা হয়েছে। তো আমার কথা হচ্ছে আপনি যদি আপনার প্লেয়ারকে প্রমোট না করেন, ভাই আপনার মনে থাকার কথা, আমি একই কথা বলেছি, সেম কথাই বলেছি। আমরা যদি আমার প্লেয়ারকে প্রমোট না করি, আমি তাকে যদি বিভিন্ন কন্ডিশনে না খেলাই, আমি কিন্তু পারবো না এই জায়গাটা আসতে। এখন তার চেয়েও গভীর কথা যেটা থার্ড পয়েন্ট, আপনার স্কুলের টিচারকে যদি আপনি সম্মান না করেন, আপনার স্কুলের টিচারের বাসায় যদি রান্নার চুলায় ভাত না থাকে, উনি আপনাকে পড়াতে পারবেন। বাংলাদেশের ক্রিকেট কোচদের যে দুরবস্থা আপনি চিন্তাও করতে পারবেন। বাংলাদেশের প্রিমিয়ার লিগের কোচরা, মানে উইথ ডিউ রেসপেক্ট, ওনাদেরকে আসলে ওইভাবে পেমেন্ট করা হয় না গুটি কয়েক কোচ ছাড়া। এই জায়গাগুলো থেকে আপনার সরে আসতে হবে। প্রিমিয়ার লিগেও এই অবস্থা। জি, প্রিমিয়ার লিগেও এই অবস্থা। এবং আপনি হেড কোচকেই অ্যাফোর্ড করতে পারতেছেন না, তার পাশে আপনি ফিল্ডিং কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, অ্যানালিস্ট, এদেরকে কোত্থেকে করবেন? কিন্তু মানে শৌখিনতার পর্যায়ে চলে গেছে, মানে বিশাল লাক্সারি। মানে আমাকে যখন আমি লাস্ট ইয়ার কাজ করেছি, অনেকে অবাক হয়ে গেছে যে ব্রাদার্স অ্যানালিস্ট অ্যাফোর্ড করে। আমি একটু প্রতীকের কাছে জানতে চাই। প্রতীক ভাই, আমার কাছে কেন জানি মনে হয়েছে যে বাংলাদেশের বিসিবির ইলেকশনের জন্য সবাই তাড়াতাড়ি আউট হয়ে চলে যাচ্ছেন, এরকম কোনো কিছু? আমরা কমেন্ট বক্সে দেখছিলাম যে তামিম ইকবাল হচ্ছে প্যানেলে প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়িয়েছে, তো তাহিদ হৃদয় এই জন্য তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছেন। কিংবা আরও অনেকের নিয়ে কমেন্ট করছেন যে না আসলে বিসিবির ইলেকশন আছে, তাড়াতাড়ি সেখানে ভোট দিতে যেতে হবে, ওনারা আর্লি কুইট করছেন। কেন তাড়াহুড়া এত? দরকার ছিল কি? গেম সেন্সের অভাব। এবং আমি একটা কথা মাঝে মাঝে বলি, অনেক ভাই হয়তো একমত হবেন না, ক্রিকেটীয় মেধা আমাদের এশিয়ার বাদবাকি যে কয়টা দেশ আছে তাদের থেকে কিছুটা কম। কারণ যখন এই রকমের ডিসমিসাল হবে নিয়মিত, লাইক তাহিদ হৃদয় আজকে যেভাবে আউট হলেন, শামীম হোসেন পাটোয়ারি যেভাবে আউট হলেন, এখানে তো আসলে ধরেন শিখিয়ে পড়িয়ে দেওয়ার কিছু নাই। তাহিদ হৃদয় তো জানতেন যে কি করতে হবে, এবং উনি কিন্তু কিছু ডেলিভারি বেশ পারফেক্টলি নেগোসিয়েটও করলেন। শাহিন শাহ আফ্রিদির সেকেন্ড ওভার যেটা ছিল, উনি একটু ডাউন দ্য উইকেটে সে সুইংটাকে মিনিমাইজ করে তো খেলার চেষ্টা করলেন, কিন্তু ওনার কলিং আজকে ছিল টেরিবল। দিস ইজ বেসিক ক্রিকেট। তো আপনার বেসিকে কখন ভুল হয়? যখন আপনি একজন ধরেন স্টুডেন্টকে একই নিয়ম শেখাবেন, সে বারবার ভুলে যাবে, আবার শেখাতে হবে। এটাই তো বেসিকে দুর্বলতা বলি। তা আমার তো আজকে খেলা দেখে বা বিগত সময়ে এতদিন ধরে যে খেলা দেখছি, আমার তো মনে হয় যে বর্তমান সময়ে ক্রিকেটারদের বেসিকে অনেক সমস্যা।
তার মানে তাদের ক্রিকেটের মেধাটাও কম। শুধু অ্যাপ্লিকেশনের কথা বলে, এক্সিকিউশনের কথা বলে, ইন্টেন্টের কথা বলে কতদিন পার পাবো আমরা? মেধার ঘাটতি আছে দেখেই আসলে ইন্ডিয়া বলি, পাকিস্তান বলি, তাদের সাথে আমরা নিয়মিত ম্যাচ জিততে পারছি না। লং টার্ম তো আমরা এই এখন বাংলাদেশ সার্কিটে যারা খেলছেন এনারা তো অনেক দিন ধরে ন্যাশনাল সার্কিটের সাথেই একদম, যদি রিসেন্ট টাইমের মধ্যে বলি তাহলে মনে হয় শামীম হোসেন পাটোয়ারি একটু কম দিন খেলছেন, তাও মনে হয় 4-5 বছর হয়ে গেছে। ধরেন কি যে মেধাবী ছাত্র যে সে একটা মেজর এক্সামের আগে 3 মাস পরেও ভালো পরীক্ষা দিতে পারে, যার মাথায় কিছু ঢোকে না ওরা তো আপনি 2 বছর পরেও রেজাল্ট ভালো করাতে আপনি কি আমাদের ক্যাপ্টেনের দিকে আঙ্গুল তুলছেন? এটা কিন্তু না, শুধুমাত্র ক্যাপ্টেনের দিকে না, এই যে আমরা যে পঞ্চপাণ্ডবের কথা বলি তাদেরকে নিয়ে আমরা অনেক মানে ক্রিটিসাইজ করি বা কিছু করি যে কি করেছেন তারা আমাদের জন্য, নতুন যারা আসছেন তাদের সময় দিলেই হবে, এরকম কথাবার্তা তো বলেছি আমরা অনেকে। এখন তো দেখেন যে সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়েও বাংলাদেশের স্টেডিয়ামে ঢুকতে পারি না আমরা। তা আসলে কালচার আসলে ম্যাটার করে, যে ক্রিকেটের মধ্যে পলিটিক্স আপনি ওতপ্রোতভাবে ঢুকিয়ে ফেলেছেন, বাংলাদেশের কিংবদন্তিদেরকে আপনি সম্মান করছেন না। সাউথ আফ্রিকার সাথে টেস্টে সাকিব আল হাসানের ম্যাচ খেলে অবসর নেওয়ার কথা ছিল, ওখানে সাকিব আল হাসানের সমর্থকদের বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে, সমর্থকদের তার ছবি নিয়ে মাঠে ঢুকতে দিচ্ছে না। তার মানে আপনার দেশে অনারের জায়গাটা নাই। আপনি আপনার দেশের ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টারকে যখন সম্মান করবেন না, সেখান থেকে তো মানে প্লেয়াররা শিখবে কিভাবে উঠে আসবেন। একটা তো রোল মডেল থাকে, প্রত্যেক দেশের ক্রিকেটের কিছু রোল মডেল আছে। আপনি যদি ইন্ডিয়াতে যান, কপিল দেব বলি, সচিন টেন্ডুলকার বলি, বা বর্তমান সময় বিরাট কোহলি আরো 10 বছর পর লিজেন্ড হবে, তাদের প্রতি তো দৃষ্টিভঙ্গি অন্যরকম থাকবে। অস্ট্রেলিয়াতে যান, শেন ওয়ানকে তারা কত সম্মান করেন। এখন শেন ওয়ানের ক্যারেক্টার কি খুব ভালো, ওনার কি ব্যক্তিগত জীবন অনেক সুশৃঙ্খল ছিল তো না, কিন্তু তার জায়গা তো তার সম্মানের জায়গাটা রয়েছে। আমরা কি সেটা দিতে পেরেছি? অতীতে যারা ছিলেন, মোহাম্মদ রফিক ছিলেন, হাবিবুল বাশার সুমন ছিলেন, তাদেরকেই আমরা কতটুকু সম্মান দিয়েছি? বা যারা লাস্ট জেনারেশন গেছেন তাদের নিয়ে তো আমরা খালি খারাপ কথাই বলি, ভালো কথা কিন্তু বলি না। আপনি মাহমুদুল্লাহর কথা বলেন, আপনি মুশফিকুর রহিমের কথা বলেন, কথা উঠলে চায়ের টেবিলে কয়টা ভালো কথা হয়। আমরা এক প্রজন্ম আরেক প্রজন্মকে সবসময়ই ক্রিটিসাইজ করেই গেছি যে ওনারা আমাদেরকে কি দিয়ে গেছেন, এই প্রজন্মকে বলছেন ওনা কি দিয়ে গেছেন। ক্রিকেটের দিকে যদি তাকে আমরা 15 থেকে 19 এই সময়কালটা, এর মধ্যে আমরা দুইবার, মানে 12 সালে আমরা একবার এশিয়া কাপের ফাইনাল খেলেছি, বসছিলাম আমরা, এরপরে দুইবার আমরা ফাইনাল খেলেছিলাম, আর 17 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলেছি। ওই টাইমটার ভিতরে এখন আসলে বিষয়টা হচ্ছে কি, এই এশিয়া কাপের 1986 সালের টুর্নামেন্টের হোস্ট কিন্তু আমরা। তো বাংলাদেশ ক্রিকেট কিন্তু নতুন না, একদমই অনেকদিন হয়ে গেছে, মেলা দিন অনেকদিন হয়ে গেছে, আমাদের থেকে অনেক কম পরে আফগানিস্তান এসে উঠে গেছে। তো বিষয়টা হচ্ছে আপনি যদি ডোমেস্টিকে এই ধরনের কম্পিটিটিভ ক্রিকেট না করেন, আপনি ডোমেস্টিকে যদি আসলে ক্রিকেট কালচার গ্রো না করেন, আপনি ডোমেস্টিকে যদি ফিনান্সিয়াল চ্যানেলটাকে প্রপার না করেন, আপনি আসলে এভাবে ইন্টারন্যাশনাল জায়গায়, মানে এইবার হয়তো আফগানিস্তানের সাথে আমরা পার পেয়ে গেছি, কয়েকদিন পরে সিরিজ আছে, আপনি হোপফুল থাকেন যে 3-0 ইম্পসিবল হবে। আচ্ছা, এখানে আমার একটা কথা আছে, আমার একান্ত ব্যক্তিগত মতামত। প্রত্যেক প্রফেশনাল ক্রিকেটারকে একটা বেসিক লেভেলের এডুকেশন গেইন করতে হবে। এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনার মাঠে যে আমরা গেম সেন্সের কথা বলি, আমার মনে হয় একটা পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করার দরকার। আমাদের আন্ডার-19 ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, উনি একটা সিরিজ ক্যাপ্টেন্সি করার লোভে এসএসসি পরীক্ষা দেননি। ও এই ক্রিকেটার কত দূর যাবে? ওইটা ক্যাপ্টেন্সি লোভে না, উনি এই কারণে দেননি যে ওনার জায়গায় যদি কেউ চলে আসে পরবর্তীতে উনি আর এখানে আসতে পারবে না। এই তো একই তো ঘুরে ফিরে এটা হয়তো ওরকম নেগোশিয়েট করা যেতে পারে, ওরকমই কথা। আর লক্ষ্য এত ছোট কেন হবে? আর আমার মনে হয় কি ক্রিকেট বোর্ড থেকে একটা মিনিমাম রুলস এন্ড রেগুলেশন সেট করে দেওয়া উচিত, যে প্রত্যেক ক্রিকেটারকে যদি তারা একটা ধর ফার্স্ট ক্লাস নিয়মিত খেলে, তাহলে সেই ক্ষেত্রে তাদের মিনিমাম লেভেলের একটা পড়াশোনা থাকা উচিত। কারণ একজন ভালো মানুষ হতে গেলেও আপনার শিক্ষিত হওয়া প্রয়োজন, সুশৃঙ্খল জীবনযাপনের ক্ষেত্রে আপনার শিক্ষিত হওয়া প্রয়োজন, আপনি নিজের কিভাবে প্রপার টেক কেয়ার করবেন, তাই না? ফিটনেস তো খুবই ইম্পর্টেন্ট ক্রিকেটারদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও শিক্ষা প্রয়োজন। তো আমার মনে হয় এই দিকে আসলে একটু নজর দেওয়ার সময় এসেছে। সংক্ষেপে একটু দুজনের কাছে জানতে চাই, যদিও এই টপিকটা নিয়ে দর্শকরা হয়তো শুনতে চান না, কিংবা দর্শকরা আসলে এটার ব্যাপারে ইন্টারেস্টেড না, কিন্তু অ্যাজ এ অ্যানালাইসিসের জায়গা থেকে আমরা যেটা নিয়ে আসলে কথা বলি, সেই জায়গা থেকে জানতে চাও দুজনের কাছে খুব ছোট আকারে যে বাংলাদেশ ম্যাচটা কোথায় হেরেছে এবং ডিফারেন্সিয়েটের জায়গাটা যেটা, সেটা ব্যাটিং ইনিংসে নাকি বোলিং ইনিংস? আমরা ওভারঅল খেলা নিয়ে কথা বলতে চাই। বোলিং ইনিংসে এটা একটু অজনপ্রিয় মতবাদ হবে, আমার মনে হয় 10ম ওভারে শেখ মেহেদীর ওভারটা,
আমার কেন জানি মনে হয়, আমি অনেক ভাইকে বলছিলাম যে তাও একটা চেজেবল একটা স্কোর ছিল। হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে হয়তো পাকিস্তান এখান থেকে মোমেন্টামটা পেয়ে যাবে, এবং তাই কিন্তু হয়েছে। এটা যদি আমরা বলি ব্যাটিং ইনিংসে, মানে বোলিং ইনিংসে বাংলাদেশের আর বাংলাদেশের ব্যাটিং ইনিংসে তাহিদ হৃদয়ের ডিসমিসাল, ইট ওয়াজ এ ননসেন্স শট। এই শট খেলার আসলে কোনো মানেই হয় না। তার আগের বলে উনি অলমোস্ট সাইফ হাসানকে রান আউট করেছিলেন। সেখান থেকে যদি ওনার সেলফ রিয়েলাইজেশন আসতো যে আমি তো একটা বড় ভুল করতে গিয়েছি, লেটস রিডিম মাই সেলফ, কিন্তু সেটা তো আসলে করেনি। আমরা কখনোই শিখতে চাই। এবং আমার মনে হয় যে ব্যাটিং ইনিংসে তাহিদ হৃদয়ের ডিসমিসালের পরে আমরা অনেক ভাই, আমি ওই সেম জিনিসটা আপনার কাছে একটু জানতে চাই, এবং সেক্ষেত্রে যেটা আমি আপনাকে বলতে চাই যে আমরা ঘুরে ফিরে সেম প্যাটার্ন থেকে বেরই হচ্ছি না, এবং আজকেও কিন্তু আমরা গত ম্যাচের রিপিটেশন দেখছি। সংক্ষেপে যদি বলি যে এক্স্যাক্ট জায়গাটা কোথা থেকে আসলে স্লিপ করে আমাদের প্লেয়াররা জানেন ওনাদের রোল কি, ওনারা কিভাবে টি-20 ক্রিকেট খেলতে। তাহলে কি এশিয়া কাপের সৌন্দর্য নষ্ট হতো বাংলাদেশ ফাইনালে উঠলে? এখন তো আমি একটা কথা বলছিলাম যে যখন বাংলাদেশ সুপার 4 নিশ্চিত করলো, যে একটা কোশ্চেন মার্ক ছিল বাংলাদেশের অ্যাবিলিটি নিয়ে, এবং ইটস হাই টাইম বাংলাদেশের উত্তর দেওয়ার যে আসলে তারা এই স্টেজের যোগ্য কিনা। কারণ আফগানিস্তানের সাথে যে ম্যাচটা জিতেছে, অ্যাকচুয়ালি আফগানিস্তান হ্যাড ফলশ্রুতিতে বাংলাদেশটা আসলে ম্যাচ জয় করে বের হয়ে এসেছে। সুপার 4-এ শ্রীলঙ্কার সাথে আমরা যে ম্যাচটা জিতেছি, আমি এটা আমার বন্ধু মহলেও বলেছি যে শ্রীলঙ্কার তো আসলে 5 জন প্রপার বোলার ছিল না, ওই জন্য আসলে তাহিদ হৃদয় একটা ভালো ইনিংস ভুল করে খেলে ফেলেছে। বন্ধুরা বলেছে না, যে বাংলাদেশ জিতে গেছে, এখন তুই এই কথা বলতেছিস, সেটা তো ঠিক না, জিতলে ইয়ে করা উচিত। আমরা তো আসলে ক্রিকেট বোদ্ধা না, আমরা সামগ্রিক দিক থেকে না না, এখন যেটা বলি, আপনাকে এখন ফ্যাক্ট মানতে হবে, ঠিক আছে, রিয়েলিটি মানতে শিখতে হবে। শুনেন, একটা সমস্যার সমাধান তখনই সম্ভব যখন আমি সেটাকে মেনে নিবেন, রিকগনাইজ করব। আমি রিকগনিশনটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যে আমি মেনে নিলাম এটা আমার সমস্যা, তাহলে আপনি ওখান থেকে ওয়ার্কআউট করতে পারবেন। সুপার 4 এসেছি ভালো কথা, কিন্তু এখানে আসলে আমাদের ভাগ্যের অনেক সহায়তা ছিল। আমি ওই শ্রীলঙ্কার সাথে ম্যাচ জেতার পরে বা আফগানিস্তানের সাথে ম্যাচ জেতার পরে পার্টিকুলারলি বলেছিলাম আমরা একটা ম্যাচ জিতেছি, কিন্তু আমাদের যেই জায়গাগুলো প্রবলেম ছিল সেটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন আসে নাই, তাই তো? আপনার ব্যাকআপ ওপেনার একজন পেয়েছি আমরা এশিয়া কাপে, এটাই একমাত্র প্রাপ্তি। মিডল অর্ডার রোস্টটা কিন্তু আমাদের সেই যে নেদারল্যান্ড সিরিজ বলি, তার আগে পাকিস্তান সিরিজ বলি, সেখান থেকে যে মানে ইয়েটা ছিল, স্ট্রাগলটা ছিল, সেটা আমরা এশিয়া কাপে কিন্তু কন্টিনিউ করলাম। তো এই আসলে বিষয়, আমার আসলে আজকে খুব বেশি বলার কিছু নেই। একটা ম্যাচে আসলে যদি 120টা বলের মধ্যে 60টা বল ডট হয়, সেই ম্যাচে আসলে কি থাকে? আরেকটা জিনিস, আমরা তো আসলে বেস্ট 11 কিংবা বেস্ট স্কোয়াড নিয়ে এসে বেশি নাকি এর থেকে আমরা আরো বেটার কিছু প্লেয়ারদেরকে দেশে আমাদের রিসোর্সের ঘাটতি রয়েছে, মেধার ঘাটতি রয়েছে, আমাদের যথেষ্ট পরিমাণ রিসোর্স আসলে নাই। আমার কাছে কেন জানি মনে হয় যে নাহিদ রানাকে টেস্টে খেলানো, এটা আমার কাছে আসলে বোধগম্য হয় না। একজন পেস বোলার যে 140 প্লাস বা 150 প্লাস গতিতে বল করেন, ওনাকে কখনোই লঙ্গার রান ক্রিকেটে, মানে শুরুর দিকে লঙ্গার রান ক্রিকেটে নামানোটা আমার কাছে বর্তমান সময়ের জন্য ইলজিক্যাল মনে হয়। আমি আজকে খেলার মাঝখানে লাস্টের দিকে যখন শামীম হোসেনের পাটোয়ারির উইকেটটা গেল, তখন কিন্তু মাইক হেসেনকে দেখাচ্ছিলাম, উনি ওনার অ্যানালিস্টকে পিঠ চাপড়ে দিচ্ছিলেন। এরপরের আরও যে 2টা উইকেট, রিশাদের উইকেট এবং আরও 2 উইকেট, যখন উইকেটটা গেল তখন সেমভাবে উনি পিঠ চাপড়ে দিচ্ছিলেন। এবং এটা একটা জিনিসকে রিপ্রেজেন্টেশন যদি আমরা বলি যে না, আসলে অ্যানালাইসিস করার পরে ওনারা যে ডাটাটা পেয়েছেন সেটা ইনপুটটা এবং ইউটিলাইজ কিন্তু ফিল্ডে করেছেন। তো আপনি যেটা বলছিলেন যে আসলে এডুকেশন দরকার, এবং এই যে ফিগারগুলো, অ্যানালাইসিসগুলো কিন্তু জানাও দরকার। এবং আমি আপনার সঙ্গে আরেকটা জিনিস একমত যে আপনাকে আমি ইউনিভার্সিটিতে এসে যদি ম্যাথমেটিক্স শিখাই, আপনি শিখতে পারবেন না। আপনাকে ক্লাস 7 কিংবা 1-2 থেকে ম্যাথটা ছোট ছোট করে শিখাই এসে আপনি ইউনিভার্সিটি লেভেলে আপার ক্লাসে শিখাইতে পারবো, আমি একবারই ওখানে শিখাইতে পারবো। আমি একটু আপনাকে বলি যে আমাদের দেশে ধরেন এই সাধারণ দর্শক থেকে মোটামুটি ওপরের সিস্টেমে যারা জড়িত সবার কাছেই কিন্তু মনে হয় যে অ্যানালাইসিস অপ্রয়োজনীয়, যে শিক্ষার গুরুত্বটা ক্রিকেটারদের মধ্যে এটা নিয়ে কিন্তু ওরকম চিন্তা ভাবনা নেই। অনেকে কিন্তু আমাকে বলে যে এত পড়াশোনা করে তুমি ক্রিকেট নিয়ে কেন কাজ করছো? আমি শুনেছি এই প্রশ্ন, ঠিক আছে, আমার বন্ধুরা বলে যে তুই এই পড়াশোনা করলে, এত কিছু করলি, তুই অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন করে কেন ক্রিকেট অ্যানালাইসিসে আসলি? তাহলে যে এই বোঝাবুঝির জায়গাটা কিন্তু ওই পর্যায়ে রয়েছে। হ্যাঁ, আপনি ইংল্যান্ডের ন্যাশনাল টিমের ক্রিকেট অ্যানালিস্ট লিমন বোধহয় নাম, উনি ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্স করা। সো দ্যাট শোস আসলে এডুকেশন কতটা ইম্পর্টেন্ট। ক্রিকেট ইজ এ জেন্টলম্যানস গেম কেন বলা হয়েছে? কজ এখানে আসলে বুদ্ধিমত্তার চর্চা প্রয়োজন, এখানে শিক্ষার চর্চা প্রয়োজন। আমরা আশা করি
যে বাংলাদেশ তার ভুল ত্রুটি শুধরে পরবর্তী সিরিজ কিংবা আমরা একটা সময় খুব ফান করতাম এক্স প্রেসিডেন্টের কথা যে আমাদের এই সিরিজ টার্গেট না, আমরা নেক্সট সিরিজে টার্গেট নিয়ে খেলতে নামি। সো এখন তো মনে হয় আমরা নেক্সট না নেক্সট 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 তারও পরে নেক্সট নিয়ে খেলতে নামছি, এরকম কোনো একটা প্ল্যানিং করে হয়তো। এবং গতকালকে ইন্ডিয়ার সঙ্গে যে খেলাটা আমরা দেখলাম সেখানে বাংলাদেশের ডিফেন্সিভ মুড নিয়ে অনেক ক্রিকেট বোদ্ধাই অনেক কথা বলেছে যে পাকিস্তানকে তাকে টার্গেট করছে, তো আমরা আসলে কোনোটাই টার্গেট করিনি। দিন শেষে আমাদের কাছে প্রাপ্তি মনে হয় এটাই। তো আমরা আসলে দর্শকদেরকে একটা জিনিস জানিয়ে দিতে চাই, আমরা আপনাদের মতো করেই খেলাটাকে ওন করি এবং দিন শেষে এই খেলার অ্যানালাইসিস করতে আমরাও অ্যাজ এ হিউম্যান বিং আমাদেরও খারাপ লাগে। হয়তো সেক্ষেত্রে আমাদের তিনজনের কাছ থেকে অনেক কিছু অ্যানালাইসিসের বাইরে অনেক কথা শুনেছেন এবং এটা আমরা ক্রিকেট বোদ্ধা না, আমরা অ্যাজ এ দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে বিসিবি কিংবা ক্রিকেটারদের কাছে হয়তো অনেক কিছু জানাতে চেয়েছি। সো আমরা এখানে আজকের প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছি। আমরা অনেক আশা নিয়ে নেক্সট বাংলাদেশের ভালো কোনো ক্রিকেট, ভালো কোনো সিরিজ, ভালো কোনো টুর্নামেন্ট দেখার অপেক্ষায়, এবং ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।